সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, মাঝে মাঝে গভীর রাতে বাসার ছাদে দাঁড়িয়ে দেখবেন যে দূর আকাশে একলা একটা পাখি কিচিমিচি করে উড়ে বেড়ায়। পাখির ওই না বলা মুখের ভাষা তারাই বুঝতে পারে যারা বন্দি করে চার দেওয়ালের মাঝে ঘুমরে ঘুমরে কাঁদে। প্রিয় দর্শক শ্রোতা, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে লুকিয়ে আছে কিছু না বলা গল্প, যে গল্পগুলো জানে কিছুটা মাথার নিচের বালিশটা আর জানে খাটের পাশের দেওয়ালটা। তেমনি এক ইসমাইলের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর জীবনের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করতে আছি। দর্শক শ্রোতা, ইসমাইলের জীবনের গল্পটা হতে পারে আপনার জন্য ভীষণ শিক্ষণীয়, তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইসমাইল হোসেন, আমার বাড়ি সিলেট। দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার একটা বড় বোন। আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার। আমার বাবা বাংলাদেশ রেলওয়েতে চাকরি করে, বাবা প্রচুর পরিমাণ বেতন পায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এলাকাতে আমরা সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি, কেননা আমার আব্বা আমাদের গ্রামের সর্বপ্রথম সরকারি চাকরি পেয়েছে এবং আমাদের গ্রামের অনেক মানুষকে আব্বা চাকরি দিয়েছে, যার জন্য গ্রামের মানুষের মুখে মুখে আমাদের জয়ধ্বনি। কিন্তু আমি ছোটোবেলা থেকে যথেষ্ট বাজে টাইপের একটা ছাত্র ছিলাম। আমি কোনো সময় পড়াশোনা করতাম না, পড়াশোনা করতে আমার ভালোই লাগতো না। বাবা যথেষ্ট চেষ্টা করে আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু কেন জানি আমার মাথার ভিতরে পড়াশোনা ঢুকেই না। বাবা যতই চেষ্টা করে, যতই কিছু করে, আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি না। বাবা আমাকে পড়াশোনা করানোর জন্য খুবই আফসোস করে। একদিন বাবা দুঃখ করে আমার মাকে বলে যে আমি একজন সরকারি চাকরিজীবী, গ্রামের সর্বপ্রথম আমি সরকারি চাকরি পেয়েছি, অথচ আমি আমার ছেলেটাকে পড়াশোনা করাইতে পারতেছি না। আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাতে পারিনি, ওকে আমি অমানুষ বানিয়ে ফেলতেছি। মা আমাকে দুঃখ করে বলে যে বাবা, তুই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা কর। কিন্তু কী করার, আমার মাথায় কোনোভাবেই পড়াশোনা ঢুকে না। বাবা আমার যতই চেষ্টা করে আমাকে দিয়ে পড়াশোনা করাইতে পারে না। বাবা খুব কষ্ট করে আমাকে ক্লাস 8 পর্যন্ত পড়ায়। ক্লাস 8 থেকে আমি যখন ক্লাস 9-এ ভর্তি হই, তখন থেকে আমি কমপ্লিটলি স্কুলে যাওয়া বন্ধ করে দিই। আর এই সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমাদের গ্রামে প্রত্যেকটা গ্রামেই কিছু উচ্ছৃঙ্খল টাইপের ছেলে থাকে, তেমনি আমাদের গ্রামেও আছে। আমাদের গ্রামে আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে যারা আমার বয়সে, যারা পড়াশোনা করে না, বিভিন্ন রকম মানুষের হচ্ছে রাতের বেলা হাঁস মুরগি চুরি করে। তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় কি অনেকেই মাঠের মধ্যে, আমাদের সিলেটে বিশেষ করে গরু ছেড়ে দেয়, মাঠের ভিতরে গরু ছেড়ে দেয়, এরকম গরু চুরি করে এগুলো বিক্রি করে। তো ওদের সাথে চলাফেরা করতে করতে আমি একেবারেই নষ্ট হয়ে যাই। বাবা মার শত চেষ্টার পরেও আমি আর পড়াশোনা করতে পারিনি। কিন্তু আমার বড় বোনটা যথেষ্ট মেধাবী একজন স্টুডেন্ট। আমার বড় বোন এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে পাস করে। আমার আব্বা আমার বড় বোনকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তখন বাবা মা একরকম আমার আশা ছেড়ে দেয়। বাবা মা বলতেছে যে আমাকে দিয়ে কিছুই হবে না, আমি বন্ডামি ছাড়া আর কিছুই পারি না। এভাবে বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে আমি একটা সময় প্রচুর রকম খারাপ হয়ে যাই। আমি বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন রকমের টাকা উড়াই। ওরা মাঝে মাঝে এরকমও করে যে চিন্তাই করে, রাস্তায় গিয়ে চিন্তাই করে, ডাকাতি করে, তারপরে মানুষের কাছ থেকে টাকা বিভিন্নভাবে কেড়ে নেয়, মানুষের সাথে প্রতারণা করে। তো ওদের সাথে মিশতে মিশতে আমি ওদের মতো করে ওই রকম খারাপ রাস্তায় চলে গেছি। তো ওই রাস্তাগুলোতে চলাফেরা করার জন্য আসলে অনেক বেশি টাকা দরকার। আমি ওদের মতো অত এক্সপার্ট না, যার জন্য আমি খুব বেশি টাকা উপার্জন করতে পারি না। তো আমি চিন্তা করতেছি যে আমি টাকা কোথায় পাবো। আর আমার বন্ধুবান্ধবরা তখন হঠাৎ করে ওই ব্যবসা বাণিজ্যগুলো একটু ক্লোজ করে দেয়, কারণ আমাদের সিলেটেতে একটা লোককে একটা সিএনজি চিন্তা করা হয়েছিল সে সময়। অ্যান্ড ওই সিএনজির ভিতরে একজন প্যাসেঞ্জার ছিল, তাকে ছুরি আঘাত করা হয়েছে, উনি মারা গেছে। অ্যান্ড মারা যাবার পরে ওই এলাকাতে চিন্তায় ডাকাতিগুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তখন আমরা পুরোপুরি গ্রামে চলে আসি। অ্যান্ড গ্রামে এসে কী করব, হাতে কোনো টাকা পয়সা নাই। আর যখনই পরিবারের কাছে যায় টাকা পয়সা চাওয়ার জন্য, তখন পরিবার অকথ্য ভাষায় গালাগালি করে, কোনো রকম টাকা পয়সা দেয় না। তখন আমরা চিন্তা করতেছি যে টাকা কোথায় পাবো। আমাদের গ্রামের পাশে হচ্ছে একটা মাজার আছে, মাজারটা একটু অত বড় না, একটু ছোট টাইপের মাজার, কিন্তু এই মাজারটা মানুষ অনেক বেশি সম্মান করে, অনেক ভালোবাসে। আমি বাড়িতে আসার পর একদিন মা আমাকে একটা মুরগি দিল। মা কিন্তু মুরগিটাকে অনেক যত্ন করে ফালতো, মায়ের অনেক আদরের মুরগি। মা আমাকে বলতেছে যে মুরগিটা একটু মাজারে ছেড়ে দিয়ে আয়।
আমি একটা ব্যাপার বলে রাখি, আমাদের মাজার একটা সিস্টেম ছিল, মানে হয় না যে বিভিন্ন মাজারে মানুষ টাকা দেয় তারপরে বিভিন্ন রকমের নিয়ত করে, বাট আমাদের মাজারে যারা নিয়ত করতো তারা নিয়ত করে মাজারে মুরগি ছেড়ে দিত, মানে হাঁস মুরগি এগুলো মাজারে ছেড়ে দিত, মানে মাজারের এরিয়াতে এনে ছেড়ে দিত, এটাই ছিল নিয়ত। এবার হাঁস মুরগি যেখানে খুশি সেখানেই চলে যাক, কিন্তু তাদের নিয়ত পূরণ হবে, এই ধারণা নিয়ে বিভিন্ন মানুষ হচ্ছে মাজারে মুরগি দিত। তো আমার মা একদিন আমাকে মুরগিটা দেয়, অ্যান্ড আমি দেখি যে আমার মায়ের মুরগিটা অনেক শখের মুরগি। মা মুরগিটাকে অনেক যত্ন করে বড় করেছে এবং মা মুরগিটাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। একদিন মুরগিটা যখন হারিয়ে গেছিলো, আমার মা সারাটা রাত ঘুমায় নাই, এত ভালোবাসার মুরগিটাকে মা কেন মাজারে দিয়ে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি মাকে জিজ্ঞেস করি, মা তুমি মুরগিটা কেন মাজারে দিয়ে দিচ্ছ? মা আমাকে বলে, তুই আগে দিয়ে আয়, তারপর আমি তোকে বলবো। এরপর আমি যথারীতি মুরগিটাকে মাজারে দিয়ে আসি। মাজারে দিয়ে আসার পরে আমি মাকে জিজ্ঞেস করেছি, মা মুরগি কেন মাজারে দিছ? তখন মা আমাকে বলতেছে যে আমি তোর জন্যই মুরগিটা মাজারে দিয়েছি। আমি তখন বলি যে মা, আমার জন্য তুমি মুরগি মাজারে দিয়েছো মানে ব্যাপারটা কি? আমার মা তখন অশ্রু সজল চোখে আমার দিকে তাকিয়ে বলে যে কতই না স্বপ্ন ছিল তোর বাবার, তুই পড়াশোনা করে একদিন অনেক বড় হবে। তোর বাবা এখনও যখন বাড়িতে আসে আমার দিকে তাকায়, যখন তোর কথা বলে, তখন মনের অজান্তে আমাদের চোখে পানি চলে আসে। কত স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে, তুই পড়াশোনা করে কত বড় হবি, এলাকাতে অনেক বেশি সম্মানিত ব্যক্তি তোর আব্বা, তোর আব্বার সম্মানটাকে তুই ভবিষ্যতে ধরে রাখবি, কিন্তু আমি পারলাম না তোকে পড়াশোনা করাইতে। আল্লাহ যাতে তোকে একটু রহমত করে, তুই যাতে একটু ভালোর পথে ফিরে আসিস, এই জন্যই তোর জন্য নিয়ত করে আমি মাজারে মুরগিটা দিয়েছি। মায়ের কথাগুলো শোনার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, কিন্তু আমি কী করবো ঠিক বুঝতে পারি না, কারণ আমি আমার বন্ধুদের সাথে মিশতে মিশতে এতটাই খারাপ হয়ে গেছে যে কোনোভাবে আমি আর ভালো লাইনে আসতে পারি না। মানে ওরা আমাকে ওদের ভিতরে এমনভাবে ঢুকিয়ে ফেলছে যে আমার এই দুনিয়াদারি সম্বন্ধে আমি কোনো কিছুই বুঝি না। ওরা যা বলে ওদের সব কথাই শুনি, ওরা যেখানে নিয়ে যায় ওদের সাথে সেখানেই যাই। এভাবে যেতে যেতে আমার দিনগুলো কাটতে থাকে। আমাদের পকেটে কোনো টাকা পয়সা নাই, তার মানে চলবো কেমন করে? সবাই খুব দুঃখ করে বলতেছে যে টাকা নাই পয়সা নাই, কীভাবে চলা যায়? এরই মাঝে আমার একটা বন্ধু আছে দুষ্ট টাইপের, যার নাম হচ্ছে সেলিম হঠাৎ করে বলে ওঠে, আরে আমরা চাইলে টাকা 2 হাত ভরে উপার্জন করতে পারি। তখনও আমরা বলি যে কীভাবে? ও আমাদেরকে বলে যে আমি বুদ্ধিটা বলে দিই, তোরা বুদ্ধিটা মাথায় একটু চিন্তা কর, অ্যান্ড এই বুদ্ধি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা রাতারাতি অনেক বড়লোক হয়ে যাব। আমাদের আর মানে চিন্তাই করতে হবে না, চুরিদারি করতে হবে না, আমরা গ্রামে বসে অনেক টাকা উপার্জন করতে পারবো। তখন আমি তারা বলি যে বুদ্ধিটাকে তুই আমারে বল। ও বলতেছে, প্রথমে আমরা এক সপ্তাহ সবাই মিলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো নামাজ পড়বো, আমি বললাম যে তো নামাজ পড়লে কি ভালো হয়ে যাব? নামাজ পড়লে কি মানুষ আমাদেরকে টাকা দিবে? ও বলে, টাকা কিভাবে আসবে তোর বলতেছি, চল আমরা নামাজে যাই। এরপর থেকে আমরা 1 সপ্তাহ কন্টিনিউ আমাদের মসজিদে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ একেবারে জমাতের সাথে পড়ি। যদিও খারাপ লাগে বাট এরপরেও পড়ি। পড়তে পড়তে 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে আমার ওই বন্ধুটার নাম ছিল সেলিম, ও বলতেছিল যে চল এবার থেকে আমরা টাকা উপার্জনের লাইন খুঁজে নেই। আমি বলি কীভাবে? ও বলে যে আমাদের বাড়ির পাশে যে মাজারটা আছে, আমরা সবাই মিলে ওই মাজারের তত্ত্বাবধানে চলে যাব। মাজারে মানুষ অনেক মুরগি দেয়, হাঁস দেয়, এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। আমি তার বলতেছি, মাজারের মুরগি হাঁস বিক্রি করবি কই? কারণ এগুলো বিক্রি করতে গেলে যদি কোনোভাবে গ্রামের মানুষ জানতে পারে তাহলে আমাদের হাড় মাংস ভেঙে একসাথ করে দিবে, এটা কোনোভাবেই করা যাবে না। ও বলতেছে, বুদ্ধিটা তো আমি শুরু করছি, আমার সাথেই কর। তখন আমার একটা বন্ধু আছে, ও বলে উঠতেছে যে মাজারের হাঁস মুরগি চুরি করার দরকার নাই, আমার মাথায় দারুণ একটা আইডিয়া আসছে। আমি তখন বলি যে কি? ও বলে আমরা একটা দান বাক্স বানাবো। আমি বললাম কেমন দান বাক্স? ওরা বলতেছে যে একটা ডেক্সিকে, অনেক বড় ডেক্সি, অ্যান্ড ডেক্সি চারপাশে লাল কাপড় বেঁধে ওরা এটা মাজারের সামনে দিয়ে রাখবে। আমি বলি যে মাজারের সামনে এটা দিয়ে রাখবা, মানুষ ওখানে টাকা দিবে আর তোমরা সেই টাকা নিয়ে আসবা, তো গ্রামের মানুষগুলোকে চেয়ে চেয়ে দেখবে, ওরা তো মেরে আমাদের হাড়গোড় ভেঙে দিবে। তখন সবাই বলতেছিল যে আরে বাবা, এত বুদ্ধি না করে আমরা একটা বুদ্ধি করি, আমরা সবাই মিলে মাজারের খাদেম হয়ে যাই। আমি বলি কেমন? বলতেছে যে সবাই পায়জামা পাঞ্জাবি আর টুপি পরে সবসময় মাজারের ভিতরে থাকবো। আমরা সবসময় মাজারের ভিতরে থাকবো এবং মাজারের যত রকমের মানে মাজারের সেবা যত্ন করব, মাজার পরিষ্কার করব। অনেক সময় দেখা যায় কি যে মানুষ যখন হাঁস মুরগিগুলো দেয় এগুলো শিয়ালে খেয়ে ফেলে, তো শিয়ালে খেয়ে ফেলে শিয়ালের হাত থেকে হাঁস মুরগিগুলোকে বাঁচাবো এবং মাজার মাঝে মাঝে পরিষ্কার করব, মাজারে পানি ঢালবো, মানে আমরা সম্পূর্ণ মাজারের খাদেম হয়ে যাব। এটা বলার পর ওর কথা মতো আমরা সবাই মিলে টুপি আর পাঞ্জাবি সেজে ভণ্ড হুজুর হয়ে যাই। এরপর আমরা মানে মাজারের আশেপাশে ঘুরতে থাকি, মানে সবসময় মাজার গিয়ে বসে থাকি। তো প্রথম দিকে আমরা কিন্তু ডেক্সিটা দিই না, কারণ ডেক্সি দেই না যে শুরুতেই যদি ডেক্সি দিয়ে দিই তাহলে মানুষজন বুঝতে পারবে যে আমরা ইনকামের জন্য এখানে আসছি। আমরা এটা না করে সবাই মাজারের মানে কাজ টাজ করি, সবাই থাকি। তখন গ্রামের সব মানুষগুলো জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, ছেলেগুলোর মাঝে এত পরিবর্তন কেন?
আমরা সবাই বলতেছিলাম যে দেখেন মাজারটা অনেক বেশি, মাজারটা এটা গরম মাজার। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি তখন আমরা এই মাজার সম্বন্ধে অনেক কিছু স্বপ্ন দেখি। আমাদেরকে স্বপ্ন দেখাইছে যে মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তো বলতেছে কি তোমরা সবাই এই স্বপ্নটা দেখছো? আমরা বলি যে হ্যাঁ, আমরা সবাই রাতের বেলায়, শুক্রবার রাতের বেলা আমরা স্বপ্নটা দেখছি। আমাদেরকে স্বপ্ন দেখে ওই মাজার থেকে ফির সাহেব এসে বলেছে যে মাজারটা পরিষ্কার করে, মাজারটাতে সোনার উপর পানি দিয়ে মাজারটাকে পরিষ্কার করে রাখার জন্য। তো গ্রামের মানুষগুলো আমাদের কথা বিশ্বাস করে, বলে যে আচ্ছা ঠিক আছে। এরপর আমরা প্রথমত নিজেদের কাছ থেকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা কি করে মাজারের চারপাশে টিন দিয়ে বেড়া দিয়ে দিই। টিনের বেড়াটা দিই এই কারণে যে আমরা যে ভিতরে ব্যবসা বাণিজ্য করবো, হাড়ি বসাবো, এটা যাতে বাইরের লোকেরা খুব একটা ভালো দেখতে না পারে। এরপর আমরা মাজারের ভিতরে হাড়ি বসাই দিই অ্যান্ড হাড়ির চারপাশে আমরা লাল কাপড় বেঁধে দিই। আমাদের এভাবে যেতে যেতে আমরা অনেক টাকা উপার্জন করি। দেখা যায় প্রত্যেক দিন মানুষ এরকম টাকা দেয়। মানুষ টাকা দেয়, আমরা বলি যে হাঁস মুরগি অনেকেই বলি, যারা দূরের মানুষ, কাছের মানুষদেরকে তার বলতে পারি না, যারা অন্য গ্রাম থেকে আসে, ভিন গ্রামের মানুষ, তাদেরকে বলি যে হাঁস মুরগি দিলে যেরকম আপনার নিয়ত পূরণ হবে, আপনি যদি নগদ টাকা দেন সেভাবে আপনার নিয়ত পূরণ হবে। ধরেন আপনার কোনো হাঁস মুরগি না, একটা হাঁসের দাম কত, ধরলাম যে 250 টাকা, আপনি 250 টাকার পরিমাণের একটা টাকা যদি আপনি ধান বাক্সতে দিয়ে দেন, তাহলে কিন্তু বাবা আপনার সেই মনের বাসনাটা পূরণ করবে। তখন মানুষ হাঁস মুরগি দেওয়াটা কমাই দিল অ্যান্ড একটা পর্যায়ে মানুষ অনেক বেশি টাকা দিতে থাকে। তো এরকম করতে করতে আমাদের প্রচুর পরিমাণ টাকা হয়ে যায় অ্যান্ড এটা গ্রামের মানুষের কানে কানে আস্তে করে পৌঁছে যায়। তো সবাই চিন্তা করতেছি যে গ্রামের মানুষগুলো তো ব্যাপারগুলো জেনে যাচ্ছে, তখন আমরা পরিকল্পনা করতেছি যে মাজারের জন্য আমাদের কিছু একটা করতে হবে। আমরা তখন কী করি, মাজারের চারপাশে যে টিন দিয়ে ভেড়াগুলো দেই, আমরা টিনের বেড়াটাকে উঠিয়ে তখন দেওয়াল করতে থাকি। মাজারের চারপাশে দেওয়াল করতে থাকি এবং দেওয়ালের সামনে একটা গেট দিয়ে দিই। গেটটা দিয়ে দিই এই কারণে যাতে রাতের বেলায় কোনো রকম আমাদের হাঁস মুরগিগুলোকে বাগদা হাঁস কিংবা শিয়ালে খেতে না পারে। আমরা মাজারের প্রতি যথেষ্ট যত্নবান হয়ে পড়ি। আমরা সারাক্ষণ মাজারের মধ্যে থাকি। ইভেন আমরা মাজারে খাবার দাবার পর্যন্ত বানাই অ্যান্ড মাজারে খাবার আমরা মাজারে পিকনিকের মতো করি। একটা জায়গার ভিতরে পাকশাক করি অ্যান্ড আমরা মাজারেই খাই, মাজারেই ঘুমাই, মাজারেই সব কিছু। একদিন আমি দেখলাম কি যে একটা মুরগি অনেকগুলো ডিম পাড়ার পর একটা গাছের নিচে, আমাদের এই মাজারের কোনার মধ্যে একটা গাছ আছে, ওই গাছের নিচে সে মুরগির বাচ্চা দিল। অ্যান্ড আমি খেয়াল করে দেখলাম যে বাচ্চা অনেকগুলো, হবে যে প্রায় 17-18টার মতো বাচ্চা। আমি তখন চিন্তা করতেছি, আরে বাবা, তখন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আমরা বাচ্চাগুলোকে টেক কেয়ার করতেছি, বাচ্চাগুলোকে খাবার দিতেছি, বাচ্চাগুলোর যত্ন করতেছি। একটা সময় দেখলাম যে বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এরপরে আমি করি কি, যথারীতি হাঁসের যে ডিম থাকে, হাঁসের ডিমগুলো মুরগির নিচে দিই অ্যান্ড দেওয়ার পরে হাঁসেরও ডিম ফুটতে ফুটতে দেখা যায় যে এটা একটা অনেক বড় টাইপের ফার্ম হয়ে যায়। তখন আমরা একটা সাইড বেছে নিই, ওই সাইডে শুধু হাঁস মুরগিগুলো রাখি এবং হাঁস মুরগির বাচ্চাগুলো রাখি। আমরা তখন আর ওভাবে মাজারের ভিতরে ছেড়ে দিয়ে রাখি না। গ্রামের অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কেন এভাবে হাঁস মুরগিগুলোকে আলাদা করে রাখি। আমরা বলি যে দেখেন, মাজারকে আমরা পরিষ্কার করি, মাজারকে আমরা সম্মান করি আর ভালোবাসি। হাঁস মুরগিগুলো মাজারে এসে পায়খানা করে দেয়, পায়খানা করে তা মাজার নষ্ট করে ফেলে। এই জন্য আমরা হাঁস মুরগিগুলোকে একটা সাইডে রাখছি। এরপর থেকে গ্রামের মানুষগুলো আর কিছু বলে না। পরিশেষে আমরা টাকা উঠাতে থাকি। একটা সময় যখন অনেক টাকা হয়ে যায়, একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা এখানে ধান বাক্স বিছাইছি, ওইখান থেকে টাকা পাই এবং হাঁস মুরগি বিক্রি করি, এটাও কিন্তু মানুষের কানে চলে যায়। তখন ইমাম সাহেব একদিন আমাদেরকে বলতেছিল যে আমরা টাকা পয়সা দিয়ে কী করি, আমাদের টাকা পয়সা দিয়ে আমরা কোথায় খরচ করি। তখন আমরা একটু বিপাকে পড়ে যাই। পরে সবাই মিলে ইমাম সাহেবকে বলি যে দেখেন, আমরা টাকা পয়সা জমাই অ্যান্ড টাকা পয়সা জমিয়ে আমরা একটা সময় আমরা মাজারের পিছনে একটা আবাসিক বানাবো। অনেক সময় দেখা যায় কি, মাজার দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, তখন তারা থাকার কোনো জায়গা তাদের থাকে না। তো তারা কি করে, রাতের বেলা আসে বা দিনের বেলা আসে, তখন তারা মাজারের বাইরে ঘুমায়। অনেক সময় বৃষ্টি হয়, কুয়াশা থাকে, যার জন্য মানুষের চলাফেরা বা থাকার খুবই কষ্ট হয়। এই জন্য আমরা মাজারের পিছনে একটা আবাসিক বানাবো, মানুষের একটা রেস্ট হাউস বানাবো অ্যান্ড সেখানে মানুষজন থাকবে। এটা বলে আমরা বুঝে আর ওই ইমাম সাহেব তখন চলে যায়। গ্রামের মানুষগুলো আর তেমন কিছু বলে না। তখন আমরা মোটামুটি খুব ভালো টাকাই আর্ন করে ফেলি। দেখা যায় কি আমাদের অ্যামাউন্টে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো হয়ে যায়। একটা পর্যায়ে আমাদের এলাকার যিনি মেম্বার থাকে, উনি আমাদেরকে খুব প্রেশার দিতে থাকে যে হয়তো আমরা মাজারের কাজ ধরো, না হয় যেই টাকা মাজারের কাছ থেকে নিছো বা যে টাকা নিতেছো প্রতিদিন এই টাকার হিসাব দাও। গ্রামের মানুষগুলো কেমন জানি একটু আমাদের বিপক্ষে চলে যায়। তখন আমরা চিন্তা করতেছি যে এভাবে তো আর চলা যায় না। যখন আমাদের এলাকার মেম্বার সহ গ্রামের অন্য মানুষগুলো যখন প্রেশার দিচ্ছিল, তখন আমরা সবাই মিলে চিন্তা করতেছি এভাবে আর করা যাবে না। যেই টাকা আমাদের কাছে ছিল, অল্প কিছু টাকা আমরা নিজেদের কাছে রেখে বাকি টাকাটা দিয়ে টিন দিয়ে 6 রুমের একটা ঘর বানিয়ে দেয়। 6টা রুম স্কুল ঘরের মতো লম্বা করে বানিয়ে দিই অ্যান্ড ওইখানটায় এটা বানাই শুধুমাত্র মানুষজন মাঝে মাঝে যখন মাজারে আসে তখন যাতে এখানে বসে রেস্ট করতে পারে।
এভাবে যেতে যেতে আমাদের দিনগুলো কাটতে থাকে। তখন ওই একদিন আমাদের মানে যিনি আছে, আমরা যখন টিনের ঘর বানাই তখন আমাদের ওই মেম্বার সাহেব অনেক বেশি খেপে যায়। মেম্বার বলে যে তোমরা এই দিনে যেই পরিমাণ টাকা উপার্জন করছো, তোমরা চাইলে কিন্তু মানে এটা থেকে তোমরা আরও ভালো কিছু করতে পারতা, মানে টিনের ঘর না দিয়ে তোমরা বিল্ডিং করতে পারতা। আমরা বলি যে আমরা কয় টাকা পাইছি আপনি কেমনে জানেন? তো তখন কি করে উনি একদিন আমাদের সাথে হিসাব নেয়, মানে সকাল থেকে রাত পর্যন্ত উনি থাকার পর উনি দেখে যে আমরা প্রায় 2,500 টাকার মতো মানে পাইছি। তখন উনি বলে যে আজকে প্রায় 7-8 মাসের মতো তোমরা এখানে হচ্ছে মানে ব্যবসা করতেছো, প্রতিদিন যদি এরকম 2,500 টাকা করে পাও তাহলে তোমাদের কত টাকা হয়েছে? আমি বললাম যে আজকে 2,500 টাকা হয়েছে, প্রতিদিন কি 2,500 টাকা হয় নাকি? উনি 2-3 দিন আমাদের সাথে ওইখানে থাকে, অ্যান্ড থাকার পর দেখতে পাই যে আসলে প্রতিদিন 2,500, 3,000, 4,000 টাকা পর্যন্ত উঠে। একটা পর্যায়ে উনি বলতেছে যে তোমরা এখানে ভণ্ডামি করো। আমি তখন বলতেছিলাম যে দেখেন আমরা মাজার পরিষ্কার করি, মাজারের দেখভাল করি। তখন উনি বলতেছে যে ঠিক আছে, আজকের পর থেকে আমি মসজিদের নামে মাজারে একটা দান বাক্স বসাবো, অ্যান্ড ওই দান বাক্সতে যে টাকা পাবো সেটাকে আমরা মসজিদের কাছে ব্যবহার করব, এবং তোমরা যারা এই মাজারে কাজ করবা প্রতিজনকে মাসে 3,000 টাকা করে বেতন দিব। আমি তখন বললাম যে 3,000 টাকা করে তো আমাদের হাত খরচই হবে না। তো বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রতিজনকে 4,000 টাকা করে বেতন দিব, তোমরা সবাই মাজারে থাকবা, মাজারের দেখাশোনা করবা, আগে যেরকম মাজারের মানে সেবা যত্ন করতা এখনও সেম আগের মতো মাজারের সেবা যত্ন করবা, প্রতি মাসে আমি একজনকে 4,000 টাকা করে বেতন দিব। এরপর আমি চিন্তা করতেছি এখন আর তো কিছু করার নেই, যেহেতু গ্রামের মানুষগুলো সবাই একসাথে হয়ে গেছে, আর বিশেষ করে যেহেতু মেম্বার সাহেব মানে মেম্বার এই ব্যাপারটাতেই সম্পূর্ণ মাথা দিয়ে ফেলছে। তখন আমরা চিন্তা করতেছি যে এভাবে আর উপার্জন করা যাবে না, আমাদের ইনকামের রাস্তাটা একরকম নষ্ট হয়ে যায়। তখন গ্রামের সবগুলো ছেলে মেয়ে চিন্তা করতেছিলাম যে এরপর আমরা কী ধরনের ব্যবসা করব, কারণ অন্য কোনো ব্যবসা আমাদেরকে করতে হবে। এই ব্যবসা তো আমাদের একেবারে বন্ধ হয়ে যাওয়ার পথে, কারণ 4,000 টাকা কিন্তু আমাদের মানে মোবাইল বিলে হয় না, মানে আমাদের যে পরিমাণ খরচ হয় 4,000 টাকা মোবাইল বিলে হয় না। তো সবাই মানে অনেকে দাঁড়িয়ে রেখে দিছে, টুপি পরে, তো অনেক খারাপ লাইনে যাইতে আর ইচ্ছা করতেছে না। তো সবাই মিলে তখন চিন্তা করতেছে যে আরেকটা ব্যবসা করবে। তখন ব্যবসা বলতে কি, আমরা একদিন আমাদের এখানে একটা বটতল আছে, মাজারের সামনে ওই বটতলে বসে আছি। রাত তখন আনুমানিক প্রায় 12:30 মতো বাজে। সবাই আমরা বটতলে বসে আছি। ঠিক ওই সময় আমার একটা বন্ধুর মোবাইলে একটা কল আসে। যখন কল আসে আমার বন্ধু কলটা রিসিভ করার পর ওই পক্ষ থেকে কোনো একজন লোক বলতেছে যে এরকম মানে খুবই একেবারে স্মুথলি বলতেছে, বাবা আমি অমুক মাজার থেকে বলতেছি, আমি অমুক মাজারের ফির সাহেব, তোমাকে আল্লাহ হচ্ছে স্বর্ণের একটা লাঠি দিয়েছে, তুমি যদি মাজারে অল্প কিছু টাকা দান করো তাহলে তুমি ওই স্বর্ণের লাঠিটা পেয়ে যাবা, অমুক জায়গায় স্বর্ণের লাঠিটা থাকবে, অ্যান্ড তুমি মাজারে, তখন আমরা জিজ্ঞেস করি কোন মাজার, তখন আমাদেরকে মানে চিটাগংয়ের একটা মাজারের কথা বলে যে অমুক মাজার যদি এই পরিমাণ টাকাগুলো দাও তাহলে তোমরা ওই স্বর্ণের লাঠিটা পেয়ে যাবা। আমার বন্ধু তখন বলতেছে শালা বাটপার, গালাগালি করে লাইনটা কেটে দেওয়ার পরে তখন আমি বলতেছিলাম যে দোস্ত আমাদেরকে আল্লাহ কপাল খুলে দিছে, আমাদেরকে ব্যবসা লাইন দেখাই দিছে। তখন সবাই বলতেছে কি ব্যবসা লাইন, তো ভণ্ডামি বেটা, মানে পীর সাহেব এগুলো পুরো ভণ্ডামি। আমি বলি ভণ্ডামি করে কিন্তু আমরা টাকা উপার্জন করতে পারি। তখন আমার বন্ধুরা বলতেছে কীভাবে, একটু বুঝিয়ে বলতো। আমি বললাম যে আমাদের তো একটা মাজার আছেই, আমরা অলরেডি মাজারের খাদেম, এই লোকটা যেরকম করে আজকে তোকে ফোন দিয়েছে এরকম করে আমরা মানুষকে ফোন দিয়ে আমাদের মাজারের ঠিকানা দিব, বলবো যে অমুক মাজারে যদি কিছু টাকা দেন তাহলে দেখবেন যে একটা পর্যায়ে আপনাকে আল্লাহ অনেক বেশি ধন সম্পদ দিবে। এরকম করে মানুষকে বুঝিয়ে আমরা মানুষের কাছ থেকে টাকা নিব। তখন আমার বন্ধু বলতেছে তার মানে কি আমরা জিনের বাদশা হয়ে যাব? আমি বলি হ্যাঁ, জিনের বাদশা হওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই, কারণ একমাত্র জিনের বাদশা হলেই আমরা ভালো টাকা উপার্জন করতে পারবো। আমরা যেহেতু মাজারে আজকে 1 বছরের মতো শ্রম দিয়েছি, বাট 1 বছর শ্রম দেওয়ার পরে আমরা মাজারে কিছুই পাই নাই। শেষ পর্যন্ত আমরা ধোকা খাইলাম, মাজার থেকে আমাদেরকে একরকম আমরা যেন মাজারে একজন কর্মচারী মানে চাকরি করি, আমাদের মাজার থেকে আমাদেরকে কর্মচারী বানিয়ে দিছে। সুতরাং মাজারটাকে কাজে লাগিয়ে আমরা এই ব্যবসাটা করতে পারি। তখন সবাই বলতেছে যে এই ব্যবসাটা আসলে খারাপ না। তো আমরা তখন করি কি যে একটা সিম নেই, অ্যান্ড এই সিমটা কোনো রেজিস্ট্রেশন করি না, কোনো রেজিস্ট্রেশন করা ছাড়া একটা সিম কার্ড নেই। অ্যান্ড সিম কার্ডটা নেওয়ার পরে যথারীতি ওই সিম নাম্বারে আমরা কী করি, বিভিন্ন আননোন নাম্বারে কল দিতে থাকি। তো আননোন নাম্বারে কল দিয়ে থাকি। একদিন যখন কল করি একটা মহিলা রিসিভ করে, অনেক সময় দেখা যায় কি পুরুষরা রিসিভ করে, আমরা বেশিরভাগ পুরুষদের সাথে কথা বলি না, মহিলারা যখন রিসিভ করে তখন মহিলাদের সাথে কথা বলি। তো একটা মহিলা যখন কলটা রিসিভ করলো তখন আমি খুব সুন্দর করে সালাম দিয়ে বলতেছি, মাগো আমি একটা মাজার থেকে বলতেছি, একটা মাজারের কথা বলি, যে ওই মাজারে থাকি, সিলেটের একটা মাজারের নাম বলি, মানে আমাদের যে মাজার আছে ওই মাজারের কথাই বলি।
যে আমরা অমুক মাজারে থাকি, এটা একটা অজপাড়া গ্রামের ভিতরে একটা মাজার, আল্লাহ তোমাকে একটা স্বর্ণের, আল্লাহ তোমাকে হচ্ছে স্বর্ণের একটা বদনা দিয়েছে, ওরকম করে বলেছে আল্লাহ তোমাকে স্বর্ণের একটা লাইক বদনা দিয়েছে, তোমাকে আল্লাহ এটা তোমাকে দিয়েছে, এটা তুমি পাবা, তুমি যদি অমুক মাজারে এসে কিছু টাকা মানে তুমি যদি কিছু টাকা মানে লাইক হচ্ছে তুমি যদি 20,000 টাকার মতো ওই মাজারে দিয়ে যাও, তাহলে তুমি ওই স্বর্ণের বদনাটা পেয়ে যাবা। এটা বলার পর ওই মহিলা আমাকে বলতেছে ওনার বাড়ি নাকি কুমিল্লাতে। আমাকে আমাকে বলে বাবা আমার বাড়ি তো কুমিল্লাতে, আমি কি করে হচ্ছে মানে ওইখানে দিয়ে আসবো, এরকম করে আমাদেরকে বলতেছে। তখন আমি বলতেছি যে একটা কাজ করেন, আপনার বাড়ির আশেপাশে কোনো রকম আপনার বাড়ির যে আপনার বাড়ির পাশে যে 4 রাস্তার একটা মোড় আছে, 4 রাস্তার মোড় আছে না? মহিলা বলে যে হ্যাঁ হ্যাঁ আছে তো আমার বাড়ির পাশে, কারণ আমরা জানি প্রত্যেকটা বাড়ির পাশে কিন্তু 4 রাস্তার মোড় থাকে। তাই আমি বললাম যে ওই মোড়ের পাশে আপনি 20,000 টাকা প্যাকেট করে এবং 2 কেজি মিষ্টি ওখানে প্যাকেট করে রেখে আসেন, অ্যান্ড আমাদের যিনি হুজুর আছে, হুজুর টাকাটা ওইখান থেকে কালেকশন করে হুজুরের টাকাটা হচ্ছে মাজারে দিয়ে যাবে। এটা বলার পর মহিলা বলে আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমি কালকে এটা করবো। অ্যান্ড ফোন কাটার পর আমার বন্ধুরা বলতেছে যে হারামজাদা, তুই যে বললি যে মহিলার 4 রাস্তার পাশে দিয়ে আসার জন্য, ওই মহিলার কুমিল্লা কোন জায়গায়, তুই তো জায়গায় চিনোস না, কোন জায়গায় গিয়ে ওই মহিলারে খুঁজবে যে 4 রাস্তার মোড়ে গিয়ে টাকা দিয়ে আসবে? আমি তখন বলতেছি হায় হায় এটা তো ঠিক হয়ে গেল। তখন আমার বন্ধু বলতেছে আবারও কল দে। তো আমরা কী করি, আধা ঘন্টা পরে মহিলাকে আবারও কল দিই। অ্যান্ড কল দেওয়ার পর তখন একটা পুরুষ কলটা রিসিভ করার পর আমরা খুব সুন্দর করে বলি যে একটা মা কলটা রিসিভ করেছিল, আমরা ওই মাটার সাথে একটু কথা বলতে চাই। তখন ওই পুরুষটা বলতেছে যে মানে কি কথা বলবেন মায়ের সাথে বাবা? আমি বলি যে মায়ের সাথে একটু কথা আছে, ওনাকে একটু মোবাইলটা দেন। তখন ওই পুরুষটা যখন মহিলাটাকে আবার মোবাইল দেয়, আমরা তখন বলি যে মা গো, আমরা তো একটু বিপদে পড়ে গেছি, আপনি আসলে টাকাটা ওইখানে না দিয়ে আপনি সরাসরি সিলেটের অমুক মাজারে এসে টাকাটা দিতে হবে। একটা পর্যায়ে মহিলাটা কিছু বলার আগেই পুরুষটা টান দিয়ে মোবাইলটা নিয়ে মোবাইলটা কানে দিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণ গালাগালি করতে থাকে, মানে হারামজাদা বন্ডামি করো সেগুলো বলে গালাগালি করে। তখন আমরা ফোন কেটে দিই। অ্যান্ড আমি তখন চিন্তা করি, আমার বন্ধুরা তখন বলতেছে যে এভাবে করা যাবে না, কারণ করতে হলে আমাদের এলাকার আশেপাশের লোক টার্গেট করতে হবে, এত দূরে কল করলে দূরের মানুষগুলো এত দূরে আইসা মাজারে দেওয়া যাবে না। তো আমরা কি করি, তো সবাই বলতেছিল যে একটা কাজ কর, আমরা আমাদের গ্রামের আশেপাশে যে মানুষগুলো আছে ওইখান থেকে কিছু মানুষকে আমরা টার্গেট করি। তখন আমরা কিন্তু আমাদের গ্রামের মানুষ না, ধরুন আমাদের গ্রামের 2-3টা পরে বা আমাদের গ্রাম থেকে একটু দূরে যে গ্রামগুলো আছে ওই গ্রামের মাধ্যমে আমরা কী করি, আমাদের বন্ধু বান্ধব তো থাকেই না পুরো ইউনিয়নে, তো এরকম হাইটে আমরা মানুষের নাম্বার জোগাড় করি। অ্যান্ড মানুষের নাম্বার জোগাড় করার পরে ওরকমভাবে মানুষকে কল দেই। তো আমি কিন্তু আর তখন ওই কাউরে কল দিই না, কারণ আমার বন্ধুরা একবার আমার বলছিল যে আমি কল দিয়ে নাকি বিপদে পড়ে যাই, আমি নাকি খুব সুন্দর করে কথা বলতে পারি না। এয়ারপোর্ট থেকে আমি কল দিই না, আমার বন্ধুরা এই কল দেয়, ওরা বিভিন্ন জায়গায় কল দেয়, মানে কল দিলে এরকম আমরা কিন্তু অনেক টাকা তখন উপার্জন করে ফেলি। মানে যারাই কল দিই সেই টাকা দিয়ে যায়, যারাই কল দিই সেই টাকা দিয়ে যায়, মানে টাকা আমরা যা চাই, আমরা যদি বলি যে 40,000 টাকা এসে মাজারে দিয়ে যান, তখন 40,000 টাকা এসে মাজারে দিয়ে যায়। এরকম করতে করতে আমরা মোটামুটি অনেক টাকার মালিক হয়ে যাই, প্রায় আমাদের প্রতিজনের প্রায় তখন 1-1.5 লাখ টাকার করে আমাদের ক্যাশ হয়ে যায়। এত টাকা উপার্জন করে যে বলে বুঝাইতে পারবো না। তো আমরা যেই মহিলার সাথে বা যেই পুরুষের সাথে ফল্ট করি, এরপর তার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিই, তার সাথে আর কোনো কথা বলি না। এভাবে যেতে যেতে আমার যে বন্ধুটা এই কাজগুলো করতো, মানে আমার যে বন্ধুটা এই কাজগুলো করতো, একদিন আমার ওই বন্ধুটা বলতেছে যে আমরা একটা কাজ করে আমরা দূরেও কল করতে পারি, মানে যাদের ইচ্ছে হলো তারা আসবে, যাদের ইচ্ছে হবে না তারা আসবে না। এরকম করতে করতে আমরা তখন দূরেও কল করি, মানে সিলেট, তারপরে আমার একটা স্পষ্ট ব্যাপার মনে আছে, রংপুর থেকে একটা আমরা যখন কল করি আননোন নাম্বারগুলোতে, একদিন রংপুরের একটা মহিলা কল রিসিভ করে, মানে রংপুর থেকে একটা মহিলা কল রিসিভ করে। তখন আমার ওই বন্ধু বলতেছে যে মানে ওরকম করে বলতেছে যে আল্লাহ আপনাকে একটা হচ্ছে মানে স্বর্ণের বাটি দিয়েছে, আপনার বাড়ির পাশে যে একটা বড় পুকুর আছে ওই পুকুরের মধ্যে আপনি মানে মাঝরাতে যখন ডুব দিবেন, মাঝরাতে আনুমানিক রাত তখন 12টা থেকে 1টা বাজে, ওই সময় যখন আপনি ডুব দিবেন তখন আপনাকে স্বর্ণের বাটিটা দেওয়া হবে। এই মহিলাকে এই কথা বলার পর আমার বন্ধু বলতেছে যে আপনি যদি আমাদের সিলেটে মাজারের ঠিকানা দেই, ওই মাজারে এসে যদি আপনি 15,000 টাকা দিয়ে যান, তাহলে আপনি স্বর্ণের বাটিটা পেয়ে যাবেন। আপনার টাকাটা কারো হাতে দিবেন না, মাজারে এসে মাজারে দিয়ে যাবেন। এটা বলার পরে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই মহিলা সুদূর সেই রংপুর থেকে চলে আসে সিলেটে টাকা দেওয়ার জন্য। আমরা যেদিন ফোন করি তার 2 দিন পরে মহিলা চলে আসে। আসার পরে আমাদের তো খাদেম, মানে আমরা তো বাইরে 2-3 জন পোলাপাইন দাঁড়া করায় রাখি, তো মহিলা বলতেছে যে বাবা আমি তো রংপুর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, আমাকে বাবা ফোন করছিল কিছু আমানত দেওয়ার জন্য এই মাজারে, মানে আমি কিছু নিয়ত করছি। তো এটা বলার পরে আমরা তখন মহিলাটার দিকে তাকায় দেখতে পাই যে এত বৃদ্ধ একটা মহিলা, মানে খুবই বৃদ্ধ, অ্যান্ড মানে এত মায়া লাগে মহিলাটার দিকে তাকালে, মনে হয় না যে সে খুব বেশি বড় লোক। আমার কাছে মনে হচ্ছে যে সে 15,000 টাকা হয়তো তার রক্ত বেঁচে আনছে, নাইলে সে কারো কাছ থেকে সুদের উপর নিয়ে আসছে।
আমি তখন আমার বন্ধুরা বলতেছি এই মহিলার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। ওরা তখন আমার বলতেছে কেন, এই মহিলার কাছ থেকে টাকা কেন নিব না? আমি বলতেছি আরে বোকা, একটু বুঝার জন্য চেষ্টা কর, মা বোন তো আমাদের ঘরেও আছে তাই না? এই মহিলাটার মুখের দিকে একটু তাকা, মানে তাকাইলে তোর কান্না চলে আসবে। আমার বন্ধুরা বলতেছে এত দয়া দেখাইয়া চিন্তায় ডাকাতি আর 2 নম্বরের লাইনে চলা যাবে না। মহিলা টাকা দিছে, টাকা নিবি না কেন? আমি তখন বলতেছি তোরা আমার কথা শুনবি না। আমি তখন ওই মহিলার কাছে যাই, কাছে গিয়ে ওনাকে জড়ায় ধরে বলি যে মাগো, বাবা আপনাকে স্বপ্ন দেখাইছিল এখানে টাকা দিয়ে যাওয়ার জন্য। বাবা আমাদেরকেও স্বপ্ন দেখাইছে, আমাদেরকেও বলছে যে ওইখান থেকে একটা মহিলা এখানে টাকা দেওয়ার জন্য আসবে। তোরা ওই মহিলার কাছ থেকে টাকাটা রাখবি না, অ্যান্ড টাকাটা না রেখে মহিলাকে বলবি সে যাতে বাড়িতে যাওয়ার পরে বাবা যখন আপনাকে আবারও ফোন করে বাবা আপনাকে বলবে যে অন্য কোনো মাজারে টাকা দেওয়ার জন্য, এই মাজারে না অন্য কোনো একটা মাজারের ঠিকানা দিবে। অ্যান্ড আপনাকে যেটা বাবা বলেছে আমরা জানি, বাবা আপনার নিয়ত পূরণ করবে। এরকম অনেক মানুষের নিয়ত বাবা ফোন করে পূরণ করে দিয়েছে, অনেক মানুষকে বাবা কোটিপতি বানিয়ে দিয়েছে। তখন মহিলা বলতেছে না আমাকে তো রাতের বেলায় বাবা ফোন করে এই মাজারের কথাই বলছে। আমি বলি ঠিক আছে, আপনাকে এই মাজারের কথাই বলেছে, কিন্তু আপনি এই মাজারে টাকাটা এখন দিয়েন না। বাবা আমাদেরকে গতকালকে রাতে বাবা স্বপ্নে দেখাইছে যাতে আপনার কাছ থেকে আমরা মাজারের টাকাটা না নেই। তো মহিলা তখন দিতে চায়, আমরা তখন নিই না। তখন মহিলা বলছে আমি অ্যাটলিস্ট 500 টাকা দিয়ে যাই। আমি তখন বলি যে ঠিক আছে 500 টাকা দিতে হয় তো 500 টাকা দান বাক্সতে দিয়ে যান। মানে আমাদের মসজিদের নামে যে দান বাক্স আছে, আমি বলি আপনি 500 টাকা আমাদের দান বাক্সতে দেন। তখন ওই মহিলা করে কি 500 টাকা দান বাক্সতে দেওয়ার পরে উনি চলে যায়। আমার বন্ধুরা তখন এই ব্যাপারটা নিয়ে আমার উপরে খুব বেশি রাগারাগি করে। মানে ওরা বলে যা আমরা আর ব্যবসাই করবো না, আমরা ব্যবসা করতে গেলে তুই বাধা দেস, মানে তুই যেন পীর সাহেব। তো ঠিক আছে ব্যবসা তুইও কর, আমাদের আর ব্যবসা করতে হবে না, আমরা আর ব্যবসা করবো না। তখন বন্ধুরা সবাই আমার উপরে খুব বেশি খেপে যায়। আমি ওদেরকে যতই বুঝি আরে রাগারাগি করিস না, একটা মহিলার কাছ থেকে আমরা টাকা নিই না তো কি হয়েছে, এরকম তো অনেক ব্যবসায় আমরা করি, মহিলাটাকে মায়া লাগছে এই জন্য নিই নাই। কিন্তু আমার বন্ধুরা আমার উপরে খুব খেপে যাওয়ার পরে বলতেছে যে আমরা ফোন করে মানুষদেরকে কনভিন্স করি, আমরা ফোন করে ঠিক করি, আর তুই শালা এরকম করে ভেজাল লাগাই দেস, তো বাদ দে, মানে তোরে দেওয়ার হবে না। এরপর আমার বন্ধু একটা ছেলে আমাকে বলতেছে রে শোন, অপারেশন তো অনেক করছি, আজকে একটা অপারেশনের লাইন পাইছি, এই অপারেশনটা করতে পারলে আমরা অনেক টাকা পাবো। তখন আমি জিজ্ঞেস করতেছি কী ধরনের অপারেশন, আমাকে বুঝিয়ে বল। তখন আমার বন্ধু বলতেছে যে আমাদের গ্রামের পরে 3টা গ্রাম, মানে আমাদের গ্রামের পরে 3টা গ্রাম পরে একটা গ্রাম আছে, ওই গ্রামের এক ছেলে নাকি ফ্রান্সে থাকে, ছেলে তার কাগজপত্র নিয়ে ফ্রান্সের একটা ঝামেলায় পড়ছে, অ্যান্ড পরাপর ওই ছেলেকে নাকি আদালতে নিয়ে গেছে, অ্যান্ড আদালত থেকে ছেলের জেল হয়ে গেছে। এখন ওই মহিলা নাকি খুব কান্নাকাটি করে, মহিলা আমাদের মাজারে মুরগি দিতে আসছিল, অ্যান্ড এটা আমরা খবর পাই। আমার সেলিম বলতেছে যে এটা আমরা খবর পাই। আমি বলি যে আমাদের মাঝারি মুরগি কি দিয়ে গেছে? বলে অলরেডি 2টা মুরগি মহিলা দিয়ে গেছে, এবং খুব মনোচা দিয়ে খুবই কান্নাকাটি করছে, মনে হয় যে মহিলারা ফোন দিলে কাজ হইব। আমি বলি নাম্বার জোগাড় করছস? ও বলে নাম্বার জোগাড় করছি। আমি তখন আমার বন্ধুদেরকে বলতেছি যে ঠিক আছে তাইলে দিয়ে আমি মহিলার সাথে কথা বলি, আমি কথা বলবো, আমারে ফোন দে। তখন সবাই আমারে বলতেছে আরে বাবা তুই কোনো ভেজাল লাগাই দিবি না তো, তুই তো সুন্দর করে কথা বলতে পারিস না। আমি বললাম যে দেখ আমি আজকে ভেজাল লাগাবো না, তোর আমার নাম্বারটা দে। তখন আমার বন্ধুরা আমাকে নাম্বারটা দেওয়ার পর আমাদের যেই থাকে, আমাদের যে পার্সোনাল মোবাইল থাকে, ওই পার্সোনাল মোবাইল থেকে আমরা তখন ওই মহিলাকে কল দেওয়ার পরে তখন সময়টা ছিল রাত 2টা বাজে। যখন উনি কলটা রিসিভ করার পরে আমি খুব সুন্দর করে ওনাকে সালাম দিয়ে বলি মাগো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, মা তুমি আজকে অমুক একটা মাজারে গিয়েছিলা, 2টা মুরগি দিয়ে আসছো, তোমার কি মনে আছে? তো বলে হ্যাঁ মনে আছে তো বাবা। আমি বলি আমি অমুক মাজারের পীর সাহেব বলতেছি, আমি মাজারে এত তারিখে মারা গেছি, আমি মাজারে এখনো জিন্দা লাশ হয়ে শুয়ে আছি। মাগো তোমাদের দুঃখ দুর্দশাগুলো আমি দেখতে পাই, তুমি 2টা মাজারে মুরগি ছেড়ে দিয়ে হাত তুলে যেভাবে কান্দাকাটি করেছো, মাগো আমার অন্তরটা গলে গেছে, আমার প্রচুর কষ্ট হয়েছে, মাগো আমি তোমার জন্য কিছু করতে চাই। তখন ওই মহিলাটা বলতেছে যে বাবা, তখন ওই মহিলাটা হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে। আমি তখন তারে বলি যে মা তুমি কান্না করো না, তুমি কান্না না করে তুমি তোমার কান্না থামাও, তুমি কান্না না করে তুমি আমার উপরে ভরসা রাখো, বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা তোমাকে ভালো করবে। তুমি তোমার মতো অল্প কিছু টাকা নিয়ত করে তুমি মাজারে দিয়ে আসো, অ্যান্ড এটা দিয়ে আসার পরে তোমার নিয়তটা পূরণ হয়ে যাবে, আমি তোমাকে আবারও ফোন করবো, অ্যান্ড তোমার নিয়তটা পূরণ হবে, এটা তুমি করো। অ্যান্ড তখন এটা বলে আমি লাইনটা কেটে দেওয়ার পর আমার বন্ধুরা বলতেছে যে তোরা এতবার বললাম যে তুই কল দিস না, বাট তুই কল দিলি, তুই কী বেচালটা লাগিয়ে দিলি। আমি তখন বলি কই কী বেচাল লাগাইলে, মহিলা তো কান্নাকাটি করলো, আমার তো বিশ্বাসই করলো। তখন সবাই বলতেছে ওই গাদা বিশ্বাস করলে কি আর হবে, তুই ওনারা বলি যে সামান্য কিছু টাকা দেওয়ার জন্য, এখন যদি উনি 100 টাকা এনে দিয়ে যায়। আমি তখন বলি হায় আল্লাহ, এটা তো ভুল করে ফেললাম।
আমি তখন চিন্তা করতেছি এটা তো মারাত্মক ভুল করছি, আমার তো ওনাকে টাকার অ্যামাউন্টটা বলা দরকার ছিল যে আপনি এত টাকা পাঠান। তো টাকার অ্যামাউন্ট যখন বলি নাই তখন বন্ধুরা আমার খুব গালাগালি করতেছে, না তোরে দিয়ে হইব না। সবাই বলতেছে বাবা তুই আর কল টল দিস না, কারণ তুই পুরো ভেজাল লাগাই দিস, তুই আর কল দিস না। এরপরে আমি কি করে, যাই হোক, এরপরের দিন কি করে মহিলাটা আসে, যখন মাজারে আসে ওনার সাথে মানে আরেকটা মেয়ে টাইপের একটা মেয়ে, ওই মেয়েটাও বোরকা পরা মানে মুখোশ পরা আসে। আসার পর আমার বন্ধুরা বলতেছে, আমার বন্ধু কিন্তু চিনে ওই মহিলাকে, ওই মহিলা মুখোশ পরা নাই। তো আমাকে বলতেছে, আমার বন্ধু বলতেছে যে এই মহিলাটা। আমি তখন মহিলার দিকে তাকাই, তাকানোর পর আমি দেখতে পাই যে হ্যাঁ মানে উনি একেবারে বিস্মিত অবস্থায় আসে। আইসা কি করে, তো আমাদের এখানে উজু করার ব্যবস্থা আছে, উজু করে। তো যখন উজু করে আসার পর ওনার পাশে যে মেয়েটা ছিল, ওই মেয়েটা কী করে, ওনার মানে ওই মেয়েটা বোরকার মুখোশ খোলে। মুখোশ খোলার পর আমি যখন এই মেয়েটার দিকে তাকাই, আমি সাথে সাথে মাটিতে বসে যাই, মানে আমি অবাক হয়ে যাই। একেবারে মানে আগুনের ফুলকির মতো চেহারা, এত সুন্দর চেহারা, আমার কাছে মনে হয় যে আমি জীবনে কখনো এত সুন্দর মেয়ে দেখি নাই। আমি তখন আমার বন্ধুরা বলতেছিলাম যে বন্ধু আরে এটা তো মেয়ে না, যেন পুরো আগুন। আমার বন্ধুরা বলতেছে দেখ টুপি পরে আসিস, মাজারের ভিতরে আসিস, বন্ডামি করিস না, চুপচাপ থাক, এমনি কালকে ভেজা লাগাই দিছস। আমি বলি যে বন্ধু এটা কে রে? তো আমার বন্ধুরা যখন জিজ্ঞেস করে তখন সেলিম বলতেছে যে ছেলেটা ফ্রান্সে থাকে, এটা ওই ফ্রান্সে থাকা ছেলেটার বউ। আমি বলি কি বলিস, বউ দেখে তো মনে হয় যেন একেবারে মেয়ে। তো বলে হ্যাঁ এই ছেলেটা ফ্রান্সে থাকে, ওই ছেলেটা কি করছিল, চিটংয়ে কোথায় জানি পড়াশোনা করতো, এখানে প্রেম করে মেয়েটাকে ভাগায় নিয়ে আসছে, আসার পর বিয়ে করছে। আমি তখন বলতেছিলাম যে মানে মানে তাইলে তো মেয়েটা মনে হয় অনেক সুন্দর। আমি তখন মেয়েটার দিকে তাকে আমি অবাক হয়ে যাই, মানে এত সুন্দর মেয়ে আমার কাছে মনে হয় আমি আমার জীবনেও দেখি নাই। আমি তখন কী করি, উনি তখন মানে মাজারে অনেক কী করে, তখন উনি 500 টাকা দেয়, মানে 500 টাকা মাজারে দেওয়ার পর উনি চলে যায়। অ্যান্ড যাওয়ার পরে আমি তখন আমার বন্ধুদেরকে বলতেছি যে বন্ধু এই মহিলাটার সাথে ফল্ট করা যাবে না। আমার বন্ধুরা বলতেছে তুই প্রত্যেকটা জায়গায় ভেজাল লাগাস, একবার হচ্ছে রংপুর থেকে এক মহিলা টাকা দেওয়ার জন্য মাজারে আসছিল, তুই ওটাও ভেজাল লাগাইলি, এখনও ভেজাল লাগাইতে আসস। আমি সবাই বলতেছি বন্ধু দেখ মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে, আমি কোনোভাবে ওই মেয়েটাকে বিয়ে করব। তখন সবাই আমার বলতে স্যার এটা মেয়ে না, এটা মহিলা বেটা, হারামজাদা, অলরেডি একজনের বিবাহিত বউ। আমি বলি আর একজনের বিবাহিত বউ হোক আর যাই হোক, মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে, আমি তার বিয়ে করব। তখন আমার বন্ধুরা আমার সাথে মানে প্রচুর পরিমাণ রাগারাগি করে। ওরা বলে আমরা ব্যবসা করতে আসছি, কিন্তু তুই ব্যবসা বাদ দিয়ে এখন ধান্দাবাজি করতে আসছস। আমি তখন তারে বলি যে বন্ধু যেভাবে হোক আমার মেয়েটা আইনা দে। তখন আমি তাদেরকে বলি যে তোরা যদি আমার এই মেয়েটারে ম্যানেজ করে না দেস, তাহলে আমি তোদের সাথে ব্যবসা বাণিজ্য করবো না। আমি গ্রামে সবাই বলে দিব যে তোরা এমনি ধান্দা করতে আসছস। এটা বলার পরে সবাই আমার পাছাই বেঁধে যে বন্ধু এটা তুই বলিস না। আমি বলি তাইলে বল যে কীভাবে ওই মেয়েটারে পাওয়া যাবে, আমার বুদ্ধি দে। তখন আমার বন্ধুগুলো বলতেছে ঠিক আছে তোর বুদ্ধি দিতে আসছি, তুই বুদ্ধিটা কাজে লাগা। তখন তারা আমারে বলতেছে যে তুই ওই মহিলাকে আজকে রাত আবারও কল করে আফসোস করে দুঃখ করে বল যে মাগো আপনার ছেলেটা বিপদে পড়ে গেছে শুধুমাত্র আপনার বউটার কারণে, কারণ আপনার বউর সাথে একটা খারাপ জিনের সম্পর্ক আছে, ওই জিনটা আপনার ছেলেটাকে ওই দেশে বিপদে পালাইছে। আমি তখন বলি যে বাহ দারুণ আইডিয়া। তো আমার বন্ধু বলে যে এরপরে মহিলাটা যদি এই মেয়েটাকে ছেড়ে দেয়, তখন তুই পারিবারিকভাবে এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে তার বিয়ে করবি, কিংবা তুই জিনের বাদশা আছে যে ওই মহিলার মানে পরিবারের সাথে কথা বলে তোর সাথে বিয়ের দিন ফিক্সড করে ফেলবে, কারণ তুই তো মাজারে আছিস। আমি বললাম যে বেটার, খুব দারুণ একটা আইডিয়া। তারপর আমি কি করি, যথারীতি ওই মহিলাকে ওই দিন রাতের বেলায় আবারও কল দেওয়ার পরে মহিলা কলটা রিসিভ করে খুবই কান্নাকাটি করে বলে যে বাবা আমি কিন্তু আমার সাধ্যমতো মাজারে কিছু দান করে আসছি, এখন আপনি তো বলেছিলেন যে আমার ছেলেটা বিপদমুক্ত হবে, এখন কি আমার ছেলেটা বিপদমুক্ত হবে বাবা? আমি তখন মহিলাটাকে বলতেছি মাগো আমি অনেক বেশি দুঃখিত, তোমাকে আমি কিভাবে বলবো ঠিক বুঝতে পারতেছি না, তুমি তো মায়ের জাতি, আমি আসলে আমি খুবই সংকোচে আছি। আমাকে বলে যে বাবা সংকোচে না থেকে আপনি আমাকে বলে ফেলেন। আমি তখন তাকে বলতেছিলাম যে আপনার ছেলেটা এই বিপদে পড়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে আপনার ছেলের বউ। তখন মহিলাটা বলে কেন বাবা? আমি বললাম আপনার ছেলের বউর উপরে একটা খারাপ জিনের আসর আছে, হিন্দু ধর্মের একটা কালী ওনার উপরে আসর করেছে, ওই কালীটা আপনার ছেলেটাকে বিপদে ফেলাইতেছে বারবার। আপনি একটা কাজ করেন, আপনার পুত্রবধূটাকে আপনার বাড়ি থেকে বের করে দেন। তখন মহিলা আমাকে বলতেছে যে বাবা কি বলেন? আমি তার বলতেছি যে আপনি যদি এই পুত্রবধূটাকে আপনার বাড়ি থেকে বের করে না দেন, তাহলে আপনার ছেলেটাকে আপনার ছেলেটাকে ওই বিপদ থেকে বাঁচাতে পারবেন না। এটা বলার পর আমি ফোনটা কেটে দেওয়ার পরে আমি খোঁজ খবর নিয়ে দেখি 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যায়, মহিলা বউয়ের সাথে রাগারাগি করে, মারামারি করে, কিন্তু বউকে বাড়ি থেকে বের করে দেয় না। 2 দিন পরে আমি তাকে আবারও কল দিই, বাবা সেজে কল দিয়ে বলে মাগো আমি তোমাকে একটা দুঃসংবাদ দেওয়ার জন্য ফোন করেছি, তুমি মনে হয় কষ্ট নিও না। তখন আমাকে বলে যে বাবা কী দুঃসংবাদ আমাকে বলেন। আমি বলি আজ থেকে 3 দিন পরে তোমার সন্তানটা ফ্রান্সে মারা যাবে। তখন আমাকে বলতেছে বাবা এটা কী বলতেছেন, খুবই কান্নাকাটি করে। আমি তখন বলি যে তোমাদের ঘরের পিছনে একটা বিরাট বটগাছ আছে তাই না? আমাকে বলে হ্যাঁ বাবা আছে তো। আমি বলি ওই বটগাছে জিনটা বসবাস করে, তুমি যতদিন না পর্যন্ত তুমি যদি বৌমাটাকে বাড়ি থেকে বের না করে দাও, তাহলে তোমার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। আর এখন যদি তুমি বউটাকে বেরও করে
করে দাও, তাও তোমার ছেলেটাকে বাঁচাতে পারবা না, তোমার ছেলেটার হয়াত শেষ। তখন ওই মহিলা আমাকে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে বলে যে বাবা প্লিজ, আমি আর কিচ্ছু চাই না, আপনি আপনি যা বলবেন আমি আপনার সব কথা শুনবো, আপনি আমাকে একবার হচ্ছে আমার ছেলেটার জীবনটা বাঁচান। আমি তখন মহিলাটাকে বলতেছিলাম যে ঠিক আছে, তাহলে আপনি আপনার পুত্রবধূটাকে তার বাড়িতে পাঠিয়ে দিবেন কালকে সকালে, অ্যান্ড আপনার ছেলের সাথে তার সম্পূর্ণ সম্পর্কটা চিহ্ন করে ফেলবেন। মানে তো বলতেছে বাবার সম্পর্ক কেন, কীভাবে চিহ্ন করবো, আমার ছেলের সাথে তো আমি যোগাযোগই করতে পারি না, ও তো ফ্রান্সে আছে। আমি বললাম যেভাবেই হোক আপনি আপনার পুত্রবধূকে বলে দিবেন যাতে আর কোনোদিন আপনার বাড়িতে না আসে, সম্পর্ক এখানেই শেষ। তো বলে বাবা হঠাৎ করে এটা বলবো? আমি বলি যদি আপনার ছেলেকে বাঁচাতে চান এটাই করেন, আর যদি না করেন তাহলে 3 দিন পর আপনার ছেলে মারা যাবে। আপনি অনেক ভালো থাকবেন মা, আপনার জন্য আমি দীর্ঘায়িত কামনা করি, আসসালামু আলাইকুম বলে আমি কেটে দিই। এরপরের দিন আমি খবর নিয়ে জানতে পারি যে মহিলাটা ওই মেয়েটাকে, মানে ওই মেয়েটা বাড়ি ছিল চিটংয়ে, ওই চিটংয়ে পাঠায় দেয়। যখন চিটংয়ে পাঠায় দেয় তখন আমার বন্ধুরা আমার সবাই বলতেছিল যে শালা তুই আসলে একটা জিনিস, মানে প্রেমের জন্য এত সুন্দর করে গল্প সাজাইলি, মানে এত সুন্দর করে বলে দিলি, অথচ আমরা যখন বলি যে টাকা, মানে তোর কোনো টাকার প্রতি লোভ নাই, তোর শুধু মেয়েদের প্রতি লোভ। তখন মেয়েটাকে কী করে ওইখানে পাঠায় দেয়, মানে চিটংয়ে তার বাড়িতে পাঠায় দেয়। পাঠিয়ে দেওয়ার পরে আমি বন্ধুদেরকে বলি যে এখন কী করা যায়। আমার বন্ধুরা বলে যেভাবে মেয়েটাকে ওইখানে পাঠাইছিস এভাবে মেয়েটাকে তোর কাছে নিয়ে আয়। আমি বলি কীভাবে? তো বলে যে জিনের বাদশা আছে যে মেয়েটার বাবা কিংবা তার মায়ের কাছে ফোন কর, তার মায়ের কাছে ফোন করে তুই যথারীতি বল যে মেয়েটাকে ওইখান থেকে ছেড়ে দিছে, ভালোই হয়েছে, নাহলে মেয়েটা মরে যেত, এভাবে কৌশল করে তুই মেয়েটাকে বিয়ে করার একটা ব্যবস্থা কর। আমি তখন বুঝি যে মানুষকে আমরা ফোন করে যা বলি মানুষ আমাদের সব কথাই শোনে। আমরা এমপি মন্ত্রী সহ বড় বড় লোকদের কাছে পর্যন্ত ফোন করি, মানে বড় বড় লোকদের কাছে ফোন করি, তারা পর্যন্ত আমাদের কথা শোনে। মানে যখন যা বলি রাতের বেলায় ফোন করি এমনভাবে বলি যে মানুষ শুনতে বাধ্য। এরপর আমি কী করি, ওই মেয়ের বাপের নাম্বারটা জোগাড় করি, মায়ের নাম্বারটা, মানে বাপ মায়ের একটাই নাম্বার, ঘরে কোনো নাম্বার নেই, বাপে একটা নাম্বার ব্যবহার করে। ওই নাম্বারটাতে কল দিই, একদিন রাতের বেলায় 1টা বাজে, তখন ওর বাবা কলটা রিসিভ করার পর আমি খুব স্মুথলি বলি যে বাবা আমি অমুক মাজারের একজন ফির সাহেব বলতেছি। আমি তখন আমাদের মাজারের ঠিকানা বলি না, আমি আরেকটা মাজারের ঠিকানা বলি যে আমি অমুক মাজারের পীর সাহেব বলতেছি, আমি অত তারিখে মারা গেছি, আমি বাবা তোমার মেয়েটার জন্য আমার খুব মায়া লাগে, তোমার মেয়েটা এইভাবে ওই বাড়ি থেকে চলে আসছে, তোমার মেয়েটা চলে আসছে, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইছে, কারণ তোমার মেয়েটা যদি ওই বাড়িতে থাকতো সে কিন্তু মারা যেত। তখন উনি বলে যে কি বলেন আপনি কি? আমি বলি যে আমি মুখ মসজিদের মানে মারা গেছে, আমি একজন বাবা বলতেছি। তখন ওই লোকটা একটু ঠান্ডা হয়, ঠান্ডা আমার সাথে কথা বলে। আমি তাকে বলি যে তোমার মেয়ের উপরে একটা হারা আছে, একটা জিন তোমার মেয়ের উপরে আসর করে আছে, ওই জিনটা যে কোনো সময় তোমার মেয়েটাকে মেরে ফেলতে পারে। তো তোমার মেয়েটাকে মেরে ফেলতে পারে, তুমি যদি অনুমতি দাও আমি আমার একজন শিষ্যকে তোমার বাড়িতে পাঠাবো, তুমি তাকে 3-4 দিনের জন্য তোমার বাড়িতে রাখবা, অ্যান্ড তোমার বাড়িতে থাকা অবস্থায় সে কী করবে, মানে দোয়া কালাম পড়ে সে কী করে তাবিজ তুমান করে সব কিছু ঠিকঠাক করে ওই কী করবে তোমার ওই মহিলাটাকে, মানে ওই তোমার ওই মেয়েটাকে বিপদের হাত থেকে বাঁচাবে। এটা বলার পর আমি এটা উনি বলে যে আচ্ছা ঠিক আছে বাবা, আপনি আপনার শিষ্যকে পাঠিয়ে দেন, আমি ওনার যথেষ্ট সেবা যত্ন করবো। এটার পর আমি লাইনটা কেটে দিয়ে বলতেছি যে এখন কী করা যায়। তখন আমার বন্ধু আমাকে বলতেছে যে আমরা তো ভণ্ডপীর, একটা মানে হুজুর আছে, উনি আসলে একটু ভালো টাইপের, ওনার কাছ থেকে তুই একটা তাবিজ নিয়ে আসা, মানে একটা তাবিজ নিয়ে মেয়েটাকে বিয়ে করার জন্য, যে তাবিজটা মানে মেয়ের বাড়িতে কোথাও গাড়ায় আসবি, গাড়ায় আসার পর তুমি এটা তোর জন্য পাগল হয়ে যাবে। তখন আমরা কী করি, হুজুরের কাছে যাই, হুজুরের কাছে যাওয়ার পর 1200 টাকা দিয়ে হুজুরের কাছ থেকে তাবিজটা নিই। তখন আমার বন্ধুরা বলতেছে, আমার বলতেছে বন্ধু বিপদ হবে না তো? আমি বলি বিপদ কী হবে, কারণ আমরা তো এরকম অপারেশন অনেকই করেছি। এরপর আমি কী করি, মানে একেবারে দাড়ি লাগে, আমার কিন্তু তখন দাড়ি উঠে গেছিলো মুখে, তো দাড়ি রেখা টুপি পরে খুব সুন্দর করে আমি কী করি ওইখানে যাই, মানে চিটংদের বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি ঘরের দরজা গিয়ে মেয়ের বাবার নাম ধরে ডাক দেওয়ার পরে মেয়ের মা বেরিয়ে আসার পরে আমাকে খুব সুন্দর করে ঘরে নেয়, বলে যে বাবা আপনার কথা তো ওর বাবা বলে গেছিলো, আচ্ছা মেয়েটার নাম ছিল মুন্নি, আমি বলতে ভুলে গেছি, মেয়েটার নাম ছিল মুন্নি। তো বলতেছি যে মুন্নির বাবা তো আপনার কথা বলে গেছে, আপনি ঘরে আসেন। আমাকে ঘরে নেয়, ঘরে নিয়ে আমাকে প্রচুর পরিমাণে খাবার দেয়, মানে এত বেশি খাবার, মানে মনে হচ্ছে যেন একেবারে রাজকীয়ভাবে উপরে টেবিল সাজানো। আমি তখন আমার কিন্তু প্রচুর খিদা লাগছিল, খাইতে ইচ্ছে করতেছিল, বাট আমি চিন্তা করতেছিলাম যে খুব বেশি খাওয়া যাবে না, কারণ অনেক বেশি খাওয়া দাওয়া করলে হয়তো তাদের চোখে পড় হয়ে যেতে পারি। আমি তখন ওই মহিলাটাকে বলতেছিলাম যে মাগো আমি কিছুই খাবো না, আমি শুধু মধ্যরাতে একবার আহার করি, মধ্যরাতে একবার খাবার খাই, এখন তুমি যদি পারো আমাকে 1 গ্লাস পানি দাও, আমি শুধু 1 গ্লাস পানি খাবো। শুকনো 1 গ্লাস পানি আমাকে দেয়, আমি 1 গ্লাস পানি খেয়ে আমি বসে আছি। অ্যান্ড বসে থাকার ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আমি দেখতে পাই যে হঠাৎ করে ওই মানে মুন্নির বাবা তারপরে হচ্ছে মানে মেয়েটার বাবা, দেন হচ্ছে সাথে আরও 5-6 জন লোক হঠাৎ করে ঘরে ঢুকে কোনো কথা নাই আমার কলার চেপে ধরে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। আমি তখন বলতেছি যে আরে ভাই মারতেছেন কেন, আমার কোনো কথাই শোনে না, আমাকে কুত্তার মতো পিটে আমাকে কী করে ওদের মানে ঘরের সামনে গিয়ে আমাকে পিস মোড়া বাঁধিয়ে বাইদা রাখে। আমি তখন বলতেছি যে আমাকে বাঁধছেন কেন, আমি অন্যায়টা কী করছি? আমাকে বলতেছে বেটা বন্ডামি করস, বন্ডামি, এরকম করে আমাকে প্রচুর মারে। আমাকে বলে যে তুই কী করিস?
বলছিস? আমি তখন বলি যে আমি অমুক মাজারের খাদেম, আমি আপনাকে মিথ্যে বলতেছি না, মাজারে আমাকে এরকম ফোন করাইছিল, আমাকে মানে আমি এরকম বাবা আমাকে রাতের বেলায় স্বপ্নে দেখাইছে, আমাকে বলছে যে আপনার মেয়ের নাকি আপনার মেয়ের সাথে নাকি একটা জিন আছে, ওই জিনটা থেকে আপনার মেয়েটাকে সরানোর জন্যই কিন্তু আমাকে আপনার বাড়িতে পাঠাইছে। তখন আমাকে বলতেছে যে তুই বেটা অনেক ভণ্ডামি করতে পারিস না, অনেক ভণ্ডামি করিস, এটা বলে আমাকে ওইখানে মেরে আমার এলাকাতে ফোন করে। আমার আব্বাকে আমার এলাকাতে ফোন করার পর আমার আব্বা আর আমাকে ওখানে বাইদা রাখছে। এটা খবর শোনার পরে আমার গ্রামের যে বন্ধুগুলো আছে তারা মাজার টাজার ফেলে তারা সবাই হচ্ছে ঢাকাতে চলে যায়। এরপরে আমার আব্বা আমাদের এলাকার মেম্বার সবাই মিলে যায়, গিয়ে হচ্ছে সবাই মেয়ের বাবার কাছে হাত পায়ে ধরে মাপ টাপছিয়ে কোনো রকম আমাকে ওইখান থেকে ছুটে আনে। অ্যান্ড আমি যখন ওইখানে যাই সাথে সাথে ওই যে ফ্রান্স যে প্রবাসী ছেলেটার মা মানে মুন্নির শাশুড়ি, তখন শাশুড়িও যায়, উনি সহ গিয়ে ওনার ওনার বেয়ের কাছে মাপ চায় যে আমার ভুল হয়ে গেছে, এই ছেলেগুলো আমাকে ফোন করে বাবা পাগল করে দিছে, আমার ছেলেটা তো ফ্রান্সে বিপদে আছে, আমি আসলে বুঝতে পারি নাই, আমাকে যেমন করে বলছে আমি তেমন করে আমার লক্ষ্মী পুত্র বধূটাকে আমি ঘর থেকে বের করে দিছি। এটা বলার পরে উনি কী করে ওনার বউকে নিয়ে বাড়িতে চলে আসে এবং আমার আব্বা মা আমাকে নিয়ে বাড়িতে আসার পরে অবস্থা এমন হয় যে আমি ঘর থেকে বের হইতে পারি না। মানে আমি যখন নামাজ পড়তে যাই মসজিদে এমন হয় যে নামাজ পড়তে গেলে আমার সাথে কেউ দাঁড়ায় না, আমি সবার পিছনে নামাজ পড়তে দাঁড়াইতে হয়। ঘরে আসলে মা কান্নাকাটি করে, আমার জন্য আব্বা এলাকাতে মুখ দেখাইতে পারে না। আমার তখন এত খারাপ লাগে যে আমি এতটাই খারাপ হয়ে গেলাম, আজ আমার জন্য আমার পরিবারের মানুষগুলো এতটা অপমানিত, এতটা কলঙ্কিত, আমার পরিবারের মানুষের কেমন জানি একগড়া করে দিয়েছে। তখন আমার খুবই কষ্ট লাগে, আমি চিন্তা করি আমি এই গ্রামে আর থাকবো না। তখন আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করে, আমার বন্ধুরা তখন ঢাকাতে থাকে, ওরা আমাকে বলে যে আমরা ঢাকাতে আছি, তুই ঢাকাতে চলে আয়। তখন আমি ঢাকাতে চলে যাই। ঢাকাতে যাওয়ার পর আমি দেখি যে ওরা গার্মেন্টসে চাকরি করে, আমাকে বলে যে আমরা গার্মেন্টসে চাকরি করি, তুই আমাদের সাথে গার্মেন্টসে ঢুকে যা। আমি বলতেছি বাইরে আমি তো গার্মেন্টসে চাকরি আমি তো কোনো দিন করি নাই। পরে বলে যে কোয়ালিটি সেকশনে চাকরি ভালোই হবে, আয়। তো কী করে ওদের সাথে আমি কোয়ালিটি সেকশনে গার্মেন্টসের চাকরিতে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর ওরা আমাকে কীভাবে গার্মেন্টসের কোয়ালিটি সেকশন, আপনারা হয়তো অনেকেই বুঝেন, কোয়ালিটি সেকশন আমি কাজ করি। অ্যান্ড কাজ করতে করতে তখন আমাদের কোয়ালিটি সেকশনে একটা সুপারভাইজার মেয়ে থাকে, মেয়েটার নাম হচ্ছে শাবানা, যার বাড়ি হচ্ছে বরিশাল। আচ্ছা, আমি ওইখানে যাওয়ার পর কিন্তু আমি আমার ঠিকানাটা সবার কাছে বলছি যে আমার বাড়ি কুমিল্লা, আমি সিলেটের কথা বলি নাই, কারণ হচ্ছে কুমিল্লার এখানে অনেক ছেলে আছে। আমি চিন্তা করতেছিলাম যে কুমিল্লার কথা বললে হয়তো এক্সট্রা কিছু পাওয়া যাবে বা এক্সট্রা কিছু সম্মান পাওয়া যাবে, এজন্য আমি সবসময় কুমিল্লার কথা বলি। তো মেয়েটা কী করে, ওই মেয়েটা কিন্তু আমাদের সুপারভাইজার, আমাদের এখানে সবসময় ভালো ভালো কাজ করে। অ্যান্ড একটা ব্যাপার আমার মেয়েটা সবচেয়ে বেশি ভালো লাগে, মেয়েটা যথেষ্ট হৃদয়বান, অনেক বড় মনের অধিকারী। কেন ব্যাপারটা বলি যে এমনও হয় যে মাঝে মাঝে ধরেন কোনো একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে, তার বাচ্চা হবে, তো ওই অসুস্থ মেয়েটা কিন্তু গার্মেন্টসে কাজ করে। তখন ওই মেয়েটা বলে কি যে বোন তোমার কাজ করতে হবে না, উনি জিএম সাহেবের কাছে দরখাস্ত লেখে, ওই শাবানা মেয়েটা, সুপারভাইজার মেয়েটা তখন জিএম সাহেবের কাছে দরখাস্ত লেখে, জিএম সাহেবের কাছ থেকে টাকা নিয়ে তখন ওই টাকা দেয়, টাকা দিয়ে মেয়েটাকে বলে যে তুমি বাসায় গিয়ে রেস্ট করো। এভাবে আমাদের গার্মেন্টসের প্রত্যেকটা মানুষকে মেয়েটা প্রচুর পরিমাণ হেল্প করে, খুবই ভালো লাগে। এরকম করতে করতে মেয়েটাকে আমার অনেক ভালো লেগে যায়। আমি আমার বন্ধুদেরকে বলি যে মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তার বিয়ে করব। তখন আমার বন্ধুরা বলে যে হারামজাদা, একবার তোর কারণে আমরা আজকে সিলেট ছেড়ে ঢাকায় এসে এখন গার্মেন্টসে চাকরি করি, এখন আবার আরেকটারে পছন্দ করে আমাদের গার্মেন্টসের চাকরিটাও যাইব। আমি আমার বন্ধুদেরকে বলতেছি যে তোরা তো আমার কলিজার বন্ধু, তোরা তো আমার জন্য এই জীবনে অনেক কিছু করছিস, তোদের ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না, তোরা আসিস বলেই তো আমি এই দুনিয়াতে বেঁচে আছি। তোরা একটা কাজ কর, তোরা যেভাবেই পারিস মেয়েটার সাথে আমাকে একটা সম্পর্ক করে দিয়ে আমি মেয়েটাকে বিয়ে করে ভালো হয়ে যাব, আমি আর এনে থাকবো না। মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল, শাবানা কিন্তু যথেষ্ট সুন্দর একটা মেয়ে ছিল। তখন আমার বন্ধুরা বলতেছে যে কীভাবে, তুই নাইলে প্রস্তাব কর। আমি তখন প্রস্তাব করবো কি, আমি মেয়েটার সাথে যখন কথা বলতে যাই আমি তখন দেখি যে মেয়েটা আমার সাথে খুবই স্পেস বজায় রেখে কথা বলে, তো এইভাবে বলা হয় না। একদিন আমি মেয়েটাকে বলতেছিলাম যে আমি ডাইকে অনেকে বলছিলাম যে শাবানা ম্যাডাম আপনি অনেক ভালো, আপনি গার্মেন্টসের প্রত্যেকটা মানুষকে প্রচুর পরিমাণ হেল্প করেন, আপনি যথেষ্ট হেল্পফুল একজন পার্সন। আমাকে বলে যে হ্যাঁ, মানুষ তো মানুষের জন্য, তাই না? আমি তখন বলি যে আপনাকে আমার অনেক ভালো লাগে। এই ভালো লাগে কথাটা বলার পর মেয়েটা কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। এরভাবে যেতে যেতে আরও প্রায় 7-8 দিনের মতো কাটে। আমি একদিন তাকে বলি যে দেখেন আমি আপনাকে খারাপভাবে দেখতেছি না, আপনি আমাদের সুপারভাইজার, আমি আপনাকে ম্যাডাম বলে সম্বোধন করতে পারি? বলে হ্যাঁ করেন, আপনি যেভাবে খুশি এভাবেই করেন। তো ম্যাডাম বলে কথা বলে আমি বলি যে আপনি বিয়ে করছেন? তো বলে আমি বিয়ে করি নাই। আমি বলি কেন বিয়ে করেন নাই কেন? বলতেছে যে আমার পরিবারে আমার একটা ছোটো ভাই পড়াশোনা করে ঢাকাতেই, আর আমার পরিবারের ছোটো ভাইয়ের পড়াশোনা, পরিবারের খরচ সব আমাকে দিতে হয়, এই জন্য আমি এখন বিয়ে শাদী করি না। আমার ভাইয়াটা যদি পড়াশোনা শেষ করে একটা চাকরি পায় এরপরে না হয় আমি বিয়ে শাদী করবো।
আমি বলি ম্যাডাম কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা কি আমাকে একটু দিতে পারেন? তুমি আমাকে ফোন নাম্বারটাতে আমি একটা কাগজে ফোন নাম্বারটা লিখে রাখি, লিখে রাখার পরে বাসা আনার পর আমি ওনাকে কল দিই রাতের বেলায়, অ্যান্ড কল দিয়ে আমি তার সাথে কথা বলি। বাট এত ভালো লাগে কথা বললে, মানে বুঝেই যায় না যে সে একটা গার্মেন্টসের সুপারভাইজার বা গার্মেন্টসে গেলেই সে সুপারভাইজার, অ্যান্ড গার্মেন্টসের বাড়ি সে আমার খুব ভালো একটা ফ্রেন্ডলি আমার সাথে কথা বলে। এভাবে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়। আমি যখন বললাম যে আমার বাড়ি কুমিল্লাতে, অ্যান্ড কুমিল্লা বলার পরে মেয়েটা কেমন জানি চেঞ্জ হয়ে গেল, মানে আর আমার কল রিসিভ করে না। গার্মেন্টসে আসার পর আমার দিকে কেমন অপলক, মানে আমার দিকে একটু ভয়ঙ্কর নজরে তাকায়। আমি তখন কিছুই বুঝতে পারি না। আমার বন্ধুদেরকে আমি বলি যে কিরে কুমিল্লার কথা বলার পরে এরকমটা কেন করলো? তখন আমার বন্ধুরা বলতেছে বেটা নিজের গোয়ায় নিজে বাঁশ দিছস। আমি বলি মানে তোর কথা বুঝি না। আমার বলতেছে যে গাদা তুই কুমিল্লার কথা কেন বলতে গেলি, তুই সিলেটের কথা বলতি। আমি বললাম কেন, কুমিল্লার কথা বলাতে কী হয়েছে? ওরা বলে বরিশালের সাথে সিলেট, বরিশালের সাথে কুমিল্লা আর নোয়াখালীর একটা দ্বন্দ্ব, মানে বরিশালের মানুষ কুমিল্লা নোয়াখালীর মানুষদেরকে খুব একটা ভালো দেখতে পারে না। আমি বলি কী বলিস, তো তোরা আমি এটা আগে বলবি না? ওরা বলে আচ্ছা যা আবার তা তো হয়ে গেছে, এখন মামা এগুলো বাদ দে। আমি তারা বলতেছি আমি বাদ দিতে পারবো না, মেয়েটারে খুব পছন্দ করে আমি যেভাবে হোক তারা আমার বউ বানাবো। আমার বন্ধুরা বলতেছে যেভাবে পাগলামি করিস না, যেতে যেতে আরও 2-3 দিন কেটে যায়, কোনোভাবে আমি মেয়েটাকে আমার লাইনে আনতে পারি না। আমার বন্ধুরা তখন আমাকে বলতেছিল যে তুই যদি চাস আমরা তোর জন্য একটা কাজ করতে পারি। আমার বন্ধুগুলো এত ভালো, দুনিয়াতে আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমার বন্ধুগুলো তখন আমাকে বলতেছিল যে ঠিক আছে আমরা একটা কাজ করি, আমরা এই মেয়ের সম্বন্ধে জিএম সাহেবের কাছে বিচার দিব বলতে মেয়েটা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের সাথে প্রেম করতে চায়, শারীরিক সম্পর্ক করতে চায়, এই কথাগুলো বলে আমরা মেয়েটার চাকরিটা খেয়ে ফেলবো। আমি তখন আমার বন্ধুদেরকে বলতেছিলাম যে বেটা এটা কী বলিস, এই কাজটা মোটেও করা যাবে না, কারণ মেয়েটা এত ভালো একটা মেয়েকে আমরা এই কাজটা কেন করব? আমার বন্ধুরা বলতেছে বন্ধু এখন মেয়েটা তোমার লেভেলের উপরে, যার জন্য তুমি তার সাথে প্রেম করতে পারতেছো না, ও যখন তোমার লেভেলে চলে আসবে তখন তুমি তার সাথে প্রেম করতে পারবা। আমি বলি তাইলে আমি বলি যে আচ্ছা ঠিক আছে আমি থাকবো না, তোরা কীভাবে ম্যানেজ করবি কর, তোরা সবাই বলে দে। আমি তখন মেয়েটাকে বলি যে আমার ছুটি লাগবে ম্যাডাম, আমি বরিশালে আমি সিলেটে যাবো আমার বাবা মায়ের কাছে। তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে। তখন মেয়েটার কাছ থেকে 3 দিনের ছুটি নেই, অ্যান্ড 3 দিনের ছুটি নিয়ে আমি কিন্তু বাড়িতে যাই না, আমি কিন্তু মানে হোটেলেই থাকি, মানে আমাদের রুমেই থাকি। আর এতদিন পর্যন্ত আমার বোনটাকে আমি ঢাকা বিয়ে দিয়েছি, আমি কিন্তু একবারের জন্য আমার বোনের শ্বশুরবাড়িতে যাই নাই, কারণ আমার বোন আমাকে মায়ের কাছে ফোন করে খুব গালাগালি করছে যে আমি নিজের লজ্জায় আমার বোনের বাসায় আর যাই নাই, বোনের শ্বশুরবাড়িতে যাই নাই, আমি ওই বাসায় থাকি বন্ধুদের সাথে। এরপরে 3 দিনের ভিতরে ওরা করে কি, ওরা গার্মেন্টসে গিয়ে এরপরের দিন জিএম সাহেবের কাছে সরাসরি বিচার দেয়, মানে মেয়েটা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমাদের একটা বন্ধুর সাথে প্রেম করতে চায়, এরকম করে আমাদের সাথে প্রতারণা করে এবং আমাদেরকে খুবভাবে কষ্ট দেয়। এরকম করে ওরা সবাই, ওই গার্মেন্টসের টোটাল আমি সহ ছিলাম 9 জন, আমার বন্ধুরা টোটাল 8 জন। যেহেতু কোয়ালিটি সেকশন তখন তারা সবাই বলতেছে যে এই মেয়েটা যদি সুপারভাইজার থাকে তাহলে আমরা আর গার্মেন্টসে চাকরি করবো না। তো একটা কোয়ালিটি সেকশন থেকে যখন 8 জন শ্রমিক চলে আসবে তখন কিন্তু ওই কোয়ালিটি সেকশনটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তখন ওই জিএম সাহেব বলতেছে না এটা তোমরা করো না, তোমরা কাজ করো, আমি ব্যাপারটা দেখতেছি। পরে জিএম সাহেব, এজিএম সাহেব, হল সুপারভাইজার সবাই মিলে মিটিং বসে। মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে মেয়েটাকে সুপারভাইজারি থেকে ওয়ার্কারে নামাই দাও, যদি চাকরি করবে না করলে নাই, কারণ হচ্ছে এই মেয়েটার জন্য 8 জন মানে ওয়ার্কার চলে যাবে, এটা কিন্তু ভালো দেখায় না। এরপর মেয়েটাকে সবাই ডাইকে যখন জিজ্ঞেস করে মেয়েটা তখন প্রচুর কান্না করে। মেয়েটা বলে যে না আমি কখনোই ওদের সাথে খারাপ ব্যবহার করি নাই। তখন আমার বন্ধুগুলো বলতেছে যে না আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, উনি আমাদের সাথে প্রেম ভালোবাসা করতে চাইছে, এরকম করে মেয়েটাকে বিভিন্ন রকমের বদনাম দেয়। একটা পর্যায়ে মেয়েটাকে তখন ওই জিএম সাহেব বলে দিয়ে যে ঠিক আছে কালকে থেকে তুমি মানে ওদের লেভেলে কাজ করবা, অ্যান্ড আমরা দেখি পরিশেষে সুযোগ সুবিধা বুঝে অন্য একটা জায়গায় তোমাকে আমরা সুপারভাইজারি দিয়ে দিব। এরপর মেয়েটা কী করে আমাদের সেকশনে কাজ করে। 3 দিন কেটে যায়, আমার বন্ধুরা আমার বলে যে ঠিক আছে তুই এবার আয়। এরপর আমি 3 দিন পরে যাই, যখন মেয়েটাকে দেখি যে ফ্লোরে কাজ করে, আমি বলি কী ব্যাপার ম্যাডাম আপনি ফ্লোরে কেন কাজ করতেছেন, আপনি না সুপারভাইজার? পরে বলতেছে তোমার বন্ধুরা আমার জীবনটাকে শেষ করে দিছে। আমি বলি কেন কী করছে? তো বলে যে তো আপনার বন্ধুরা মানে আমাকে এইভাবে করছে। আমি তখন বলি যে মানে কিরে তোরা এটা কেন করলি? তো আমার বন্ধুরা তখন কোনো কথা বলে না। আমি তখন বলি যে আমার বন্ধুদেরকে আমি মেয়েটার সামনে প্রচুর পরিমাণ গালাগালি করতে থাকি, ওদের গায়ে হাত তুলি, মানে ওদেরকে বলি যে তোরা মানুষ না, তোরা জানোয়ার, তোদের সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। এভাবে বলার পরে আমি লাঞ্চের সময় মেয়েটা যখন লাঞ্চ করতে যাই, আমি আমার বন্ধুদেরকে বলি বন্ধু তোরা তো আমার বন্ধু তাই না, আমি তোদের পায়ে ধরে একটা কথা বলতেছি, তোরা আমার এই কথাটা রাখ। আমার বন্ধুরা বলে কী কথা? আমি বলি আজকে যখন গার্মেন্টস ছুটি হবে তোরা মেয়েটার কাছে সবাই ক্ষমা চাইবি। সবাই বলতেছে মামা আমাদের পক্ষে এটা কোনোদিনও সম্ভব না, তুই আমাদেরকে আর কত নিচে নামাবি। আমি তখন সবাই বলতেছি বন্ধু প্লিজ যেভাবে হোক এই কাজটা তোরা কর। এরপরে আমার বন্ধুগুলো রাজি হয়। রাজি হওয়ার পরে যখন গার্মেন্টস ছুটি হয় তখন আমার মানে গেটের সামনে আমার বন্ধুগুলো সবাই মেয়েটার কাছে মাপ চায়। আমি বলি যে তোরা মাপ চাওয়ার পায়ে ধরে মাপছে, তখন আমার বন্ধুরা পায়ে ধরতে চায়। তখন মেয়েটা বলেছে না ঠিক আছে আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি।
And তখন আমার বন্ধুরা গিয়ে মানে ওই আবার জিএম সাহেবের কাছে রিকোয়েস্ট করে মেয়েটাকে সুপারভাইজার দেওয়ার জন্য। তখন আর এই সেকশনে না, অন্য একটা সেকশনে মেয়েটাকে সুপারভাইজার দিয়ে দেয়। তো সুপারভাইজার দিয়ে দেওয়ার পর তখন মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এরপর থেকে আমি আর গার্মেন্টসে যাই না। আমি তখন ওই বাসায় থেকে আমার বন্ধুরা যে পরিমাণ টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আমার দেয়, আমি ওটাতে ভালোই চলতেছি। আর মাঝে মাঝে আমার তখন বড় বোনও মাঝে মাঝে আমাকে কিছু 2-4 টাকা দিত, যদিও সম্পর্ক ভালো ছিল না। মাঝে মাঝে ফোন করতো, করলে বলতো টাকা লাগবে কিনা। আমি যদি বলি যে টাকা লাগবে তো বিকাশে আমাকে মাঝে মাঝে 5,000-6,000 টাকা করে দিত। ওই টাকা দিয়ে আমি মোটামুটি ভালোই চলতাম। এভাবে আমি মেয়েটার সাথে ফোনে কথা বলে মেয়েটাকে বলি যে আমি আর এই কাজ করবো না, আমি একটা ভালো চাকরি পাইছি। তো ফোনে কথা বলতে মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। তার সাথে আমি বেশ কয়েকবার দেখা করি। অল্প কিছুদিনের ভিতরে, লাইক 1 সপ্তাহের ভিতরে তার সাথে আমার প্রেম হয়ে যায়। তার সাথে আমার প্রেম ভালোবাসা হওয়ার পরে একটা সময় হঠাৎ করে তার ফোন নাম্বারটা বন্ধ হয়ে যায়। ফোন নাম্বারটা যখন বন্ধ হয়ে যায় আমি তাকে আর পাই না। আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করি কী ব্যাপার, মেয়েটা কোথায় গেল। আমার বন্ধুরা বলতেছে বন্ধু আমরাও তো বুঝতে পারতেছি না, ওর ফোন নাম্বারটা বন্ধ। বলে আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, ও কোথায় হারিয়ে গেল। খুব কষ্ট করে ওর বাসার ঠিকানা বের করি। ঠিকানা বের করে বাসায় গিয়ে জানতে পারি মেয়েটা তার বাড়িওয়ালাকে নাকি মানে ভাড়া বুঝিয়ে দিয়ে সে গ্রামে চলে গেছে। আমি তখন কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। বন্ধু বান্ধবদের কাছে খুবই রিকোয়েস্ট করে একটা পর্যায়ে মেয়েটার গ্রামের ঠিকানা বের করে আমি বন্ধুদেরকে বলি যে আমি বরিশাল যাবো, তোরা কি যাবি। ওরা আমারে বলতেছে তুই কি পাগল হয়ে গেছস। আমি বলি বরিশাল যাবো মামা, তোদের যদি ইচ্ছা হয় তোরা আয়, নাইলে তোরা আসিস না। ওদের কাছে খুব রিকোয়েস্ট করার পর ওদের সাথে কথাবার্তা বলে আমি তখন বরিশালে যাই। বরিশালে যাওয়ার পর ওরা সব আমার সাথে যায়। প্রথমে আমার 3টা বন্ধু যায়, বাকিগুলো যায় না। আমি যাওয়ার 2 দিন পরে আমার বাকি বন্ধুগুলো তখন সবাই, আমরা টোটাল 9 জন। তো আমরা বরিশালের ওইখানে একটা মানে ওদের একটা মোমোশনাল সিটি আছে, ওই মোমোশনাল সিটিতে আমার বন্ধুগুলো হোটেলে চাকরি নেয়। ওরা আমার এই বন্ধুগুলোর কথা আমি বারবার বলতেছি। আমার বন্ধুগুলো এমন বন্ধু, আমি জানি আমি খোদার কসম করে বলতে পারবো পৃথিবীতে বন্ধু আছে কিন্তু এমন বন্ধু হতে পারে না। এই বন্ধুগুলো আমার জন্য হাসতে হাসতে ওদের জীবনটাও দিতে পারে, এত ভালোবাসা আমাকে। তো ওই এলাকায় থাকতে থাকতে আমি মানে ওই এলাকার কিছু মানুষের সাথে আস্তে আস্তে সম্পর্ক, যেহেতু হোটেলে চাকরি করি, হোটেলের মানে খুব দূরে না মেয়ের বাড়ি ছিল, ওরকম কাজ করতে করতে এলাকার বিভিন্ন ছেলেদের সাথে আমার সম্পর্ক হয়। পরে আমরা ওখানে প্রায় 3.5 মাসের মতো থাকি। 3.5 মাস থাকার পরে ওদের গ্রামেরই একটা ছেলের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ করে ফেলি। ফ্রেন্ডশিপ করার পরে ছেলেটাকে একদিন যখন জিজ্ঞেস করি, ছেলেটা বলতো মেয়েটাকে চিনি। আমি মেয়েটাকে না মানে গার্মেন্টসে চাকরি করতো, ঢাকাতে এখন বরিশালে কেন চলে আসছে। ছেলেটা আমাকে বলতেছে ভাই মেয়ের বাবাটা অসুস্থ, তো এই জন্য চলে আসে। আমি বলবো বন্ধু তুমি তাকে আমি বন্ধুর মতো বলে মেয়েটাকে সাথে আমাকে একটু কথা বলে দিতে পারবা। তো বলে আমি তো আর মেয়েদের বাড়িতে যাই না, তো ঠিক আছে আমি চেষ্টা করবো কথা বলে দেওয়ার জন্য। এরপর 3 দিন পর আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে মেয়ে নাকি কেনাকাটা করার জন্য কোন একটা মার্কেটে যাবে। আমাকে বলো অমুক মার্কেটে যাবে, তুমি অমুক মার্কেটে গেলে মেয়েটার সাথে দেখা করতে পারবা। এরপর দিন আমি যথারীতি অমুক মার্কেটের সামনে গিয়ে দাঁড়াই থেকে একেবারে সকাল থেকে আমি দেখতে পাই প্রায় 11টার দিকে মেয়েটা আসে। রিক্সা থেকে নেমে যখন মার্কেটের ভিতরে ঢুকে আমি তখন তার দিকে তাকাই থাকি। তার চোখে যখন চোখ পড়ে, তো চোখে চোখ পড়ার পরে মেয়েটা আমার দিকে তাকায় একরকম কান্না করে দেয়। আমার কাছে চলে আসা, এসে তো চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তার বলতেছিলাম কান্না কেন করতেছে। তখন আমাদের মাঝে তুমি সম্বন্ধটা চলে আসে। আমি বলি যে তুমি আমাকে এভাবে রেখে চলে আসলা, তুমি এই কাজটা করতে পারলা। মেয়েটা আমাকে বলতেছে আমি কী করবো বুঝতে পারতেছি না, আমি খুবই বিপদে পড়ে গেছি। আমি বলি কী এমন বিপদ তোমার হয়েছে। বলতেছে যে আমার বাবা খুবই প্রেশার দিয়ে আমাকে নিয়ে আসছে। আমি বলি ঠিক আছে তোমাকে প্রেশার দিয়ে নিয়ে আসছে, আমাকে একটাবার ফোন করে তো বলতে পারতা। আমাকে বলে যে আমি কাউকে বলার সুযোগ পাই নাই। আমি বলি তারপর তুমি যে চলে আসলে আমার সাথে একটাবার যোগাযোগ করলে না। তো মেয়েটা বলতেছে আমি বাড়িতে আসার পরে আমার আব্বা আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আমি বলি কেন মোবাইল নিয়ে গেছে। তখন মেয়েটা বলতেছে আমি জানি না, আব্বা কীভাবে জানতে পারছে আমার সাথে একটা ছেলের সম্পর্ক আছে। আমি বলি কীভাবে জানতে পারছে। বলে যে আমার বাড়িতে একটা মেয়ে বান্ধবী আছে, ওই মেয়ে বান্ধবীর কাছে আমি মাঝে মাঝে তোমার কথা বলতাম, যে তোমার সাথে আমার প্রেম আছে, এগুলো বলতাম। আমার মেয়ে বান্ধবীটা মনে হয় আমার আব্বা আমার কাছে বলে দিছে। এরপর আব্বা মা আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আমি তখন বলি যে তাইলে কি একটাবার অন্য কোনো জায়গা থেকে আমাকে কল দিতে পারতা না। ও আমাকে বলে যে আমি কী করবো, আমাকে তুমি মাফ করে দাও। আমি বলি আজকে 3টা মাস ধরে আমি এই বরিশালে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য। খুবই কান্নাকাটি করে আমার বন্ধুদেরকে ফোন দিই, তখন আমার বন্ধুরা সবাই আসে। আমরা প্রায় বিকাল পর্যন্ত একটা পার্কে, বরিশাল ওখানে একটা মোমোশনাল সিটি একটা পার্কে আমরা বসে থাকি। আমি তারা বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমার সাথে চলো। আমাকে বলে যে আমার বাবা মা আমাকে কখনো কুমিল্লা বিয়ে দিবে না। আমি বলি যে আমার বাড়ি কুমিল্লা না, আমার বাড়ি সিলেটে। তো বলে যে আমি বলি যে আমার বাড়ি সিলেট, আমি সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম। তো বলে যে আমার আব্বা আম্মা কিন্তু আমাকে এত দূরে বিয়ে দিবে না। আমি তখন বলি যে আমি যদি আমার আব্বা আম্মাকে নিয়ে বিয়ের প্রস্তাব পাঠাই তাহলে কী হবে। ও বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও, তুমি প্রস্তাব পাঠাও। এরপর আমি মেয়ের কী করি, মেয়ের একটা বান্ধবীর ফোন নাম্বার নিয়ে আমি তখন ওইখান থেকে আমার বন্ধুরা সবাইকে নিয়ে আমি আবার সিলেটে চলে আসি। সিলেটে আসার পর আমার বন্ধুরা তখন মোটামুটি সবাই লাইনে উঠে যায়। আমি আমার আম্মাকে বলি যে মা একটা মেয়েকে আমি ভালোবাসি, এমনি তাকে বিয়ে করব। বলার পরে মা প্রচুর পরিমাণ রাগারাগি করে। মা আমাকে বলে যে না একবার পাগলামি করছিস, আর এই ধরনের পাগলামিগুলো করিস না। আমি তারে বলি যে মা দেখো আমি মেয়েটাকে ভালোবাসি, বিয়ে করবো,
তখন আমার আম্মা আমার আব্বার সাথে কথা বলে, আব্বাও তখন রাজি হয় না। মানে প্রচুর পরিমাণ আব্বা আম্মাকে রাজি করানোর জন্য ট্রাই করি, বাট তারা কোনোভাবে রাজি হয় না। একটা পর্যায়ে আমি আমার বড় বোনের কাছে গিয়ে ঢাকাতে গিয়ে খুবই কান্নাকাটি করি। আমার বড় বোন তখন বলে যে ঠিক আছে মেয়েকে কল দে। তখন আমার বড় বোন মেয়ের সাথে কথা বলে, মেয়ের মায়ের সাথে কথা বলে, মেয়ের বাবার সাথে কথা বলে, কিন্তু তাদের একটাই কথা, তারা তাদের মেয়েকে কোনোদিনও সিলেটে বিয়ে দিবেই না। আমার বড়াপা তখন বলতেছে যে আর কি করতে পারিস। আমি তখন মেয়েটার সাথে কথা বলে আমি বলি যে তুমি আমাকে ভালোবাসলে তুমি পালায়া চলে আসো। মেয়ে বলে যে তুমি আমাকে পালায়া কোথায় নিবে। আমি তাকে আমার বড় বোনের কথা বলে, আমার বড় বোন বলে যে তুমি যদি চলে আসো তাহলে তুমি আমার বাসায় আসবে। আমার বড় বোন তখন আমাকে ফুল সাপোর্ট দেয়। এরপর আমি কী করি, মেয়েটার নাম ছিল সাবানা, আমি তখন সাবানাকে নিয়ে আমি সরাসরি হচ্ছে ঢাকাতে নিয়ে আসো, পালায় চলে আসে বাড়ি থেকে। এরপর আমি আমার বড় বোনের বাসায় উঠে বড় বোন আমাকে বিয়ে করায়। আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বড় বোনের বাসা আমি থাকি। তখন সাবানা তার মাকে ফোন করে, তার ছোটো ভাইকে ফোন করে বলে, 2 দিন পরে তার ছোটো ভাই আমার বড় বোনের বাসা আসে। আসার পরে মানে বড় বোনের বাসা আমাকে দেখে ওর ছোটো বোন বাড়ি থেকে ওর আব্বা আম্মাকে বলে যে ছেলে অনেক ভালো ছেলে, বড় বোন এরকম ওদের নিজেদের বাড়ি আছে এরকম করে বুঝায়, দেন ওর আব্বা আম্মা রাজি হয়। এরপর আমার বড়াপু করে কি আমার মায়ের সাথে কথা বলে, আমার আব্বার সাথে কথা বলে, কথাবার্তা বলে আমার আব্বা আম্মাকে বড়াপু খুবই কষ্ট করে রাজি করায়। রাজি করানোর পরে বড়াপু তখন আমাকে নিয়ে বরিশালে যায়, আমাকে আর আমার বউকে নিয়ে বড়াপু তখন হচ্ছে সিলেটে যায়। অ্যান্ড সিলেটে যাওয়ার পর আমরা তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আমাদের দিনকালগুলো প্রচুর ভালো কাটতেছে। তো আব্বা তখন আমাকে বলতেছে যে আমি তোর কিছু টাকা পয়সা দিই, তুই কিছু ব্যবসা বাণিজ্য কর। তখন বাবা আমাকে কিছু টাকা দেয়, বাবার কাছ থেকে টাকা নিয়ে তখন আমি কী করি, সিলেটেই একটা হচ্ছে মোবাইলের দোকান দিই। তখন কিন্তু মোবাইলের কেসিং, তারপর চার্জার, হেডফোন ওগুলো অনেক ভালো চলে। তো দোকান দিয়ে অনেক বড় করে প্রায় 5-6 লাখ টাকার মতো ইনভেস্ট করে আমি একটা দোকান করি। আমার দোকানটা অনেক ভালোই চলতেছে। যেতে যেতে আমার অনেকগুলো মাস কেটে যায়। এতে আমি আমার শ্বশুরবাড়িতে যাতায়াত করি। আমার বন্ধুগুলো তখন সবাই যে যার মতো করে ব্যবসা বাণিজ্য লাইন টেন ধরে, যে কেউ বিয়ে করে ফেলে, যে যার মতো সবাই লাইনে উঠে যায়। একটা পর্যায়ে আমার জীবনে সুখ নেমে আসে। আমি শুনতে পারি যে আমার ভালোবাসার মানুষ সাবানা বাচ্চা কনসেপ্ট করেছে। এটা শোনার পর আমার আব্বা আম্মা, আমার বড় বোন, এর মাঝে কিন্তু আমার বড় বোনের 2টা ছেলে সন্তান হয়, কোনো মেয়ে হয় না। আমরা সাবানাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে যে সাবানা নাকি মেয়ে হবে। এটা শোনার পর আমার বড় বোনও ভীষণভাবে খুশি হয়। আমার বড় বোনও তখন খুশি হয়, আমার মা বাবা সবাই, সাবানার বাবা মা সবাই খুশি হয়। ওরা বরিশাল থেকে আমাদের বাড়িতে চলে আসে। মানে সাবানার যেদিন বাচ্চা হবে তার 3 দিন আগে ওরা বরিশাল থেকে ওর মা বাবা, ওর ছোটো ভাই চলে আসে। এরপরে আমাদের পরিবারে 3 দিন পরে সাবানা একটা মেয়ে বাচ্চা দেয়, ওর একটা মেয়ে বাচ্চা হয়, আমার একটা মেয়ে বাবু হয়, আমি একটা মেয়ে সন্তানের বাবা হই। এরপরে আমার এত ভালো লাগে, আমি মেয়েটাকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াই। আমার মেয়েটা এত সুন্দর হয়, মানে এত পরিমাণ সুন্দর হয় আমি বলে বোঝাতে পারবো না, অদ্ভুত টাইপের সুন্দর আমার মেয়েটা হয়। একদিন আমার মা করে কি, আমার মেয়েটাকে নিয়ে মাজারে যায়। মানে মাজারে যায় বলতে, আমি যে মাজারে, আমাদের যে বাড়ির পাশে যে মাজারটা আছে ওই মাজারের ভিতর আমার মা কী করে আমার মেয়েটাকে নিয়ে যায়। মানে মা একটা নিয়ত করে আমার মেয়েটাকে সব নিয়ে যায় ওখানে আর কি। তো কেন নিয়ে যায় এটা আমি জানি না, মা এমনিতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মা যখন মেয়েটাকে নিয়ে আসে, রাতের বেলায় মেয়েটা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। মানে এত কান্নাকাটি, আর মাকে বলেছে মা তুমি এখানে কেন নিয়ে গেছো। দেখতে দেখতে দেখা যায় সকালবেলাও মেয়েটা প্রচুর কান্না করতেছে, ওর কান্না কেউ থামাইতে পারে না। ভূমি করে কান্না করে একটা পর্যায়ে আমার মা, আমার ছোটো বোন বলতেছে যে ওরা ডাক্তার কাছে, তখন কিন্তু আমার ছোটো বোন আমাদের বাড়িতে, আমার ছোটো বোন তখন ওরা ডাক্তার কাছে নিয়ে যায়, আমার ওয়াইফ তখন ডাক্তার কাছে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় আমরা ডাক্তার দেখাই। তারপর আমার ছোটো বোনকে আমার বড় আপু তখন কী করে, আমার বাচ্চাটাকে নিয়ে তখন সে ঢাকাতে পর্যন্ত যায়। আমার বড় আপু তখন বাচ্চা নিয়ে ঢাকা পর্যন্ত তার, ঢাকাতে বিভিন্ন রকমের ডাক্তার দেখায়, বাট যতই ডাক্তার দেখায় কোনো কাজ হয় না। মানে ডাক্তার যতই পরীক্ষা নিরীক্ষা যতই কিছু করো, কোনো কিছু ধরা খায় না। মানে ওর আসলে মূল অসুখটা কি সেটাই ধরা খায় না। যেতে যেতে আরও 3 মাসের মতো কেটে যায়। অ্যান্ড 3 মাস পরে তখন আমাদের এখানে একটা মহিলা থাকে, মানে মহিলা বলতে আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা মহিলা থাকে, ওই মহিলাটা ভিক্ষা করে। তো মহিলাটাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর আমার আম্মা করে ওই মহিলাটাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমার মা বলতেছে যে আমাদের বাড়িতে থাকুক, এই মহিলাটা যদি, মানে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনি ভিক্ষা করে, কিন্তু অনেক ভালো মানুষ। আমার বলছে মহিলাটা আমাদের বাড়িতে থাকুক, তাহলে এই মহিলাটা দোয়ায় হয়তো আমার নাতিনটা ভালো হয়ে যেতে পারে। তো আমার মা মহিলাটাকে বলে যে আপনারা ভিক্ষা করতে হবে না, আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন। এরপরে মহিলাটা আমাদের বাড়িতেই থাকতেছে। আমাদের সাথে মহিলাটার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। উনি আমার বাচ্চাকে টেক কেয়ার করে, আমার মাকে টেক কেয়ার করে। আমার বড়াপু কিন্তু তখন চলে যায়, বড়াপু ঢাকাতে চলে যায়, আমার ওয়াইফকে টেক কেয়ার করে। উনি আর তখন মানে কোনো রকম কাজ টাজ করে না। এরকম করতে করতে আমার মেয়েটা আরও ভালো হয় না, মানে প্রচুর কান্নাকাটিও করেই করে। যত কবিরাজের কাছে নিই, ডাক্তারের কাছে নিই, কোনো কাজে হয় না। তো এভাবে যেতে যেতে একটা পর্যায়ে
আমি কি করি কি, দিনটা ছিল মঙ্গলবার আমি দোকানে যাই, আমি দোকানে গিয়ে দোকানদারি করতেছি। একটা পর্যায়ে দুপুর ঠিক আনুমানিক 1টার মতো বাজে। ওই সময় আমার বউ আমাকে ফোন করে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। আমি বুঝতে পারতেছিলাম না ও কান্নাকাটি কেন করতেছে। আমি তখন দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরেও আমি দেখি যে আমার মা আর আমার হচ্ছে বউ ঘরের দরজায় বসে বসে কাঁদতেছে। আমি তখন বলতেছি কী ব্যাপার, তোমরা কান্না কেন করতেছে? আমার বউ বলতেছে যে আমার মেয়েটা নাই। আমি বলি যে আমার মেয়েটা নাই মানে কী হয়েছে? পরে বলতেছে বাবুরে হচ্ছে এখানে মানে ধুলির মধ্যে রাখছিলাম, এখন ওকে পাচ্ছি না। আমি বলি যে কী বলো? তখন আমি আমার মাকে বলি যে আমাদের বাড়িতে যে মহিলাটা থাকতো, আমি বলি যে মা ওই মহিলাটা কোথায়? পরে মা বলতেছে উনি তো সকালবেলা ভিক্ষা করার জন্য চলে গেছে। আমি বলি তুমি না ওনারা মানা করছিলে ভিক্ষা করার জন্য? আমার মা বলতেছে এত মানা করছি তারপরে উনি যে কেন সকালবেলা চলে গেল আমি তো বুঝতে পারতেছি না। আমি তখন বিভিন্ন জায়গায় যাই বাট কোনোভাবে মেয়েকে পাই না। থানায় জিডি করি, আমার মেয়েকে পাওয়া যায় না। কিন্তু সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে আমাদের বাসায় যে মহিলাটা ভিক্ষা করতো সে যে সকালবেলা বের হয় সে আর আসে না। সে যখন আসে না, আমাদের পাশের যে বাড়িতে থাকতো ওই বাড়িতে আমরা গিয়ে জিজ্ঞেস করি যে আপনারা আপনাদের বাড়ি থেকে মহিলাটাকে কেন বের করে দিয়েছেন? তখন তারা বলতেছে এই মহিলা নাকি রাতের বেলায় জিগির করে এরপরে মানে ভয়ঙ্করভাবে আল্লাহকে ডাকে, মানে একটু আধ্যাত্মিক টাইপের মহিলা। এই জন্য আমরা আমাদের ঘর থেকে ভয়ে তাকে বিদায় করে দিছি। আমার মা বলে, আমি বলতেছি আমাদের ঘরে আসার পর তো উনি কখনো এরকম করে নাই, উনি তো ভালোই ছিল। আমরা আমাদের এলাকাতে একটা অনেক বড় কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে যাই। তখন কবিরাজ আমাদেরকে বলে যে মহিলাটা নাকি আমার মেয়েটাকে নিয়ে গেছে। আমার মেয়ে ওই মহিলাটা নাকি মানে মানুষ ছিল না, এরকম করে বলতেছে যে উনি নাকি মানুষ ছিল না, ওনার সাথে নাকি একটা মানে খারাপ কি একটা আত্মা টাইপের কিছু ছিল, উনি আমার মেয়েটাকে নিয়ে গেছে। আমি তখন প্রচুর পরিমাণ কান্না করি। প্রায় 1.5 বৎসরের মতো বাংলাদেশের এমন কোনো হুজুর নাই, এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো খোনার নাই যে আমি যার কাছে যাই নাই। আমি আমার জায়গা সম্পত্তি বিক্রি করে প্রায় 15 লাখ টাকার মতো আমি শুধু কবিরাজদের পিছনে ঢালছি আমার মেয়েটাকে বের করার জন্য। আমি আমার মেয়েটাকে বের করতে পারি না, আমি জানি না আমার মেয়েটাকে কোথায় নিয়ে গেল। এবং সবশেষ হচ্ছে আমার একটা কবিরাজ আমাদেরকে যেটা বলেছিল যে আমার বাচ্চাটাকে যে মাজারে নিয়ে গেছিল, ওই মাজারে নাকি একটা খারাপ কিছু নাকি আমার মেয়েটার উপরে আমার মেয়েটাকে দেখেছে, দেখার পরে নাকি ওই মেয়েটাকে পছন্দ করেছে। এরপর ওই খারাপ জিনিসটাই নাকি ওই মহিলাটার মাধ্যমে আমার মেয়েটাকে নিয়ে যায়। অ্যান্ড ওই মহিলাটা কিন্তু আমাদের গ্রামে আসছে খুব বেশি দিন হয় নাই, উনি আমাদের গ্রামে আসছে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো। তো ওই বাড়িতে থাকা অবস্থায় আমি ওই বাড়ির মানুষগুলোকে জিজ্ঞেস করি যে এই মহিলার ঠিকানা। তখন তারা বলে আমরা কোনো ঠিকানা জানি না, মহিলাটা আমাদের ঘরে আইসা আশ্রয় চাইছে, আমরা তাকে আশ্রয় দিয়েছি, তার ডিটেলস আমরা ঠিকানা কোথাও জানি না। আজ 1.5 বছরের মতো হয়ে গেল আমার বউয়ের ঘরে আর কোনো সন্তান হচ্ছে না। আমার সংসারটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা। আব্বা আম্মা প্রচুর কান্নাকাটি করে, দিন যায় রাত যায়, আমার সংসারে আর কোনো সুখ নাই। আমি কাঁদতে চোখের জলে বুক বাসাই। প্রতি রাতে আপন ভাই আপনার জীবনের গল্পগুলো আমি শুনে আমার বউকে শোনাই। আমি আমার বউকে বলি দেখো প্রতিটা মানুষের জীবনে না কষ্ট আছে, তোমার কষ্টটাকে তুমি এত বড় করে দেখো না। আমার বউকে আমি সান্ত্বনা দিই। আমার বউটা অনেক ভালো আপন ভাই, আমি আপনার কাছে ফুরিয়ে জানি আপন ভাই আপনি আমার জীবনের গল্পটা প্রচার করবেন এবং যারা আমার জীবনের গল্পটা শুনবে তাদেরকে বলবেন তারা যেন আমার মেয়েটার জন্য দোয়া করে, আমি যেন আমার মেয়েটাকে একটাবারের জন্য ফিরে পাই। আর যদি আমার মেয়েটাকে ফিরে না পাই, আমার বউয়ের ঘরে যেন সন্তান হয়, এটার জন্য সবাই একটু দোয়া করবেন। আপন ভাই আপনি অনেক ভালো থাকবেন, আমি আপনাকে মন থেকে ভালোবাসি ভাই, চিরঋণী থাকবো যদি আমার জীবনের গল্পটা প্রচার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, গুরুজনের মাঝে মাঝে একটা কথা বলে যে পাপ কখনো ভাবকেও ছাড়ে না। ইসমাইল ভাইয়ের জীবনের গল্পটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমার এই কথাটা বারবার মনে পড়ছে, পাপ কখনো ভাবকেও ছাড়ে না। আপনি ভাববেন না যে আপনি পাপ করে বেঁচে যাবেন। আল্লাহ আপনার উপরে ঠিকই লাহানত ফেলবে, ঠিকই গজব ফেলবে। আপনি শুধু দিনগুলো অপেক্ষা করেন। অন্তত ইসমাইল ভাইয়ের জীবন থেকে শিক্ষা নেন যে কোনোদিন কারোর সাথে প্রতারণা করা যাবে না, কোনোদিন কাউকে ধোকা দেওয়া যাবে না, ছলনা করা যাবে না, কারো ইমোশন নিয়ে খেলা করা যাবে না। দর্শক বন্ধুরা, খুব চিন্তা করে দেখেন যে বাবা একজন রেলওয়ের অফিসার, উনি ইসমাইলের বাবা কিন্তু একজন রেলওয়ের অফিসার, অনেক বড় কর্মকর্তা, মানে সিলেটের নামি দামি একজন মানুষ। দর্শক শ্রোতা, আমি শুধু আপনাকে এটাই রিকোয়েস্ট করবো যে এটা খেয়াল রাখবেন যে আপনি যদি অন্যের জন্য গর্ত করেন, আপনাকে সেই গর্তে পড়তে হবে। আপনি যদি বাচ্চা বলে একটা গালি দেন, তাহলে আল্লাহ আপনার ঘরে একটা কুত্তার বাচ্চা জন্ম দিয়ে দিবে। সুতরাং প্লিজ আজকের পর থেকে অন্তত ইসমাইল ভাইয়ের জীবনের গল্পটা শোনার পর যে ভাই বোনগুলো ইসমাইল ভাইয়ের জীবনের গল্পটা আজকে শুনেছেন, তারা অন্তত সতর্ক হয়ে যান। আজকের পর থেকে অ্যাটলিস্ট সতর্ক হয়ে যান।
দর্শক বন্ধুরা, অনেক সময় চলে গেছে, আমি আর এই গল্পের ব্যাপারে বা এই নিয়ে আর কোনো কিছু বলতে চাই না। শুধু বলতে চাই, যদি এই গল্পের ব্যাপারে আপনার কোনো কিছু জানার থাকে বা যদি গল্পের কোনো অংশ না বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে বলেন, আমি রিপ্লাই করবো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।